আমাদের আজকে হচ্ছে প্রথম গাইডলাইন সেশন। এই গাইডলাইন সেশনে আমরা টোটাল 10টা টপিক নিয়ে আসছি এবং এই 10টা টপিক মূলত একটা বিষয়ের আন্ডারে, সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশনে যত ভুল। ঠিক আছে, মানে একজন স্টুডেন্ট যখন সে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, বা শুধু অ্যাডমিশন বললে ভুল হবে আসলে, সে যখন আসলে কলেজ লাইফ বা এইচএসসি এবং একাডেমিক অ্যাডমিশন দুইটাই যখন সে পড়ে, কি কি ভুল আসলে করে। এবং বর্তমানে যেহেতু অনলাইনে একটা পড়াশোনার একটা ব্যাপার স্যাপার আছে, অনলাইনে পড়তে গিয়ে কি কি ভুল করে, অফলাইনে পড়তে গিয়ে কি কি ভুল করে, এবং ওভারঅল কোন ভুলগুলোর কারণে আসলে সবচেয়ে বড় মাসুল দিতে হয়। দেখো, আহ, ভুল তো সবারই থাকে। যে দেখবা জাতীয় মেধায় প্রথম হয়, তারও প্রিপারেশন 100% ক্লিয়ার থাকে না, তাই না? এরপরেও কোন ভুলগুলোর কারণে তুমি সবচেয়ে বেশি মাইনাস খাবা, ঠিক আছে, তোমার মার্ক 90 থেকে কমতে কমতে কখন 50-এ ঘরে চলে আসবে, এই বিষয়গুলো মূলত আমরা আহ, আজকের এই গাইডলাইন সেশনে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আশা করি আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং স্পষ্ট শোনা যাচ্ছে। কি অবস্থা সবার, তোমরা সবাই কেমন আছো? আমাদের এই মিটিংয়ে শুধুমাত্র যে আমি আছি, বা এই সেশনে যে শুধুমাত্র আমি আছি, বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের যত ম্যান্টর প্যানেলের যারা আছে, মেডিকেলে পড়ুয়া যে বড় ভাইয়া আপুরা, ভার্সিটিতে পড়ুয়া যে ভাইয়া আপুরা, তারাও কিন্তু এই সেশনে আছে এবং তারা একই সাথে যেমন তোমাদের প্রশ্নগুলো মনিটরিং করতেছে এবং একই সাথে কিন্তু তোমাদের আজকের এই সেশনে গাইডলাইনও দিবে ইনশাল্লাহ। আমি যেমন কথা বলতেছি তারাও কিন্তু কথা বলবে। ঠিক আছে? তো টোটাল 10টা বিষয় আনছি, তোমাদের শুরুতে বলে নিছি, এবং লাস্টের যেই 3টা টপিক, লাস্টের 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে যারাই আসছো বা যারাই ভিডিওটা যেখান থেকে দেখতেছো, যেটা রেকর্ড থাকতেছে পরবর্তীতে ইউটিউব থেকেও দেখতে পারবা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তুমি এই লাইভে আসছো মানে তোমার টার্গেট থাকবে তুমি তোমার এই 10টা ভুল করবা না। ঠিক আছে? এবং আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি এই 10টা ভুল তুমি মেনটেন করে চলতে পারো, মানে 10টা ভুল যদি এড়ায় চলতে পারো, তাহলে তোমার মার্ক কমার আর কোনো কারণ নাই ইনশাল্লাহ। মানে তোমার নর্মাল পড়াশোনার কারণে তুমি যত মার্ক পাওয়া উচিত, তুমি ইনশাল্লাহ তত মার্ক পাবা। ঠিক আছে? তোমার মার্ক ইনশাল্লাহ কমবে না। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে শুরু করতেছি। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা এখানে কমেন্ট করতে পারো। আমি এখন সবাইকে মিউট করে রাখছি, আনমিউট করব, আমি একটা করে প্রশ্ন শেষ করব এবং তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, সমস্যা নেই। তো তখন হচ্ছে তোমাদের আনমিউট করলে তোমার সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। ওকে? এবং এই যে সেশনটা, এটা কিন্তু আমাদের সাপ্তাহিক সেশন, মানে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ আমরা একবার স্টুডেন্টদের নিয়ে বসবো। আজকে হচ্ছে প্রথম সেশন। ঠিক আছে? তো টপিকের নাম কি? স্টুডেন্টদের প্রিপারেশন যত ভুল, একাডেমিক বলো অ্যাডমিশন বলো দুইটাই, মানে প্রিপারেশন যখন নেয়, যে কোনো বিষয়ে যখন প্রিপারেশন নেয়, যে ভুলগুলো হয়। 1 নাম্বার, নিজের গ্যাপ সম্পর্কে আইডিয়া না রাখা, পারা জিনিস বারবার পড়া। ঠিক আছে? আমি কি কথাটা বললাম একটু ভালো মতো সবাই শুনো। নিজের গ্যাপ টপিকে আইডিয়া না রাখা, পারা জিনিস বারবার পড়া। যেমন আমি একটা জিনিস প্রায় সবার ক্ষেত্রে শুনতে পাই, একটা জিনিস প্রায় সবার ক্ষেত্রে শুনতে পাই যে জৈব রসায়ন ভাইয়া পারি না। এটা শুরু থেকেই, তাই না? কলেজ লাইফের সেকেন্ড ইয়ার থেকে যখন জৈব রসায়ন পড়ানো শুরু হয়, তখনও সমস্যা। মেডিকেলে যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে দেয়, সেকেন্ড টাইমেও বলে ভাইয়া জৈব রসায়ন পারি না। এখন আমি যদি একটা তুলনা দিই, যে মনে করো তুমি হচ্ছে গুণগত রসায়ন কয়বার পড়ছো আর জৈব রসায়ন কয়বার পড়ছো, তুমি নিজেকে প্রশ্ন করলেই আনসার পেয়ে যাবা। যে গুণগত রসায়ন তুমি হয়তো বা 10 বার পড়ছো, বা জৈব রসায়ন তুমি পড়ছো মাত্র 5 বার। ওই যে ভয়, কয়েকটা কারণ আছে অবশ্যই। প্রথমত প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন কঠিন হয়। দ্বিতীয়ত হচ্ছে বড় অধ্যায়, এক বসাতে পড়া শেষ করতে পারি না, তাই না? এরকম কিছু প্রবলেম আছে না, যার কারণে তো পড়া হয় না। কিন্তু আন্টলে বেটি তুমি কি করতেছো, তোমার পারা জিনিস বারবার পড়তেছো। তুমি কোষ বিভাজন পারো, তুমি কোষ বিভাজন প্রতিদিন পড়তেছো। তুমি জীব প্রযুক্তি পারো, তুমি জীব প্রযুক্তি প্রত্যেক সপ্তাহে পড়তেছো। বাট তুমি যে উদ্ভিদ প্রজনন পারো না, তুমি যে উদ্ভিদ শারীরতত্ত্বের শ্বসন অংশের যে অ্যাটিপির ছকটা পারো না, এটা কিন্তু তোমার কোনো খবর নেই। আমি আরও কিছু উদাহরণ দিই, তোমার মিলায় দেখবা যে ভাইয়া এগুলোতে তোমার আসলেই গ্যাপ। আমি আরও কিছু উদাহরণ দিই। দেখো, কোষের গঠন যেটা আছে, কোষের গঠনের মধ্যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকগুলোতে এখনও অনেকের গ্যাপ। তুমি মিলাই দেখো কথাগুলা। তারপর যদি বলি কোষ রসায়ন, কোষ রসায়নের মধ্যে যতগুলা এরকম কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, লিপিড বলো, সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু সবার ক্লিয়ার নাই, প্লাস উদাহরণ সবার ক্লিয়ার নাই। তুমি মিলাই দেখো। অণুজীবের মধ্যে যদি বলি, ম্যালেরিয়া পার্টে ম্যাক্সিমামের গ্যাপ থাকে। শৈবাল ছত্রাকের মধ্যে, শৈবাল ছত্রাকের যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম এবং উদাহরণ, এটা কিন্তু সবার ক্লিয়ার থাকে না। এই যে বিষয়গুলা, তুমি তোমার গ্যাপ শুরুতে আইডেন্টিফাই করতেছো না, জাস্ট গদবাদা তুমি পড়ে যাচ্ছ। তাহলে ভাই গ্যাপ আইডেন্টিফাই করলে লাভটা কি? দেখো, তোমার প্রিপারেশন ফেজটা মনে করো, সাপোজ তুমি যে কোনো প্রিপারেশন নিচ্ছ 1 বছর মনে করো সময়। এই 1 বছরকে তুমি যদি 3টা ভাগে ভাগ করো,
যে আমি 4 মাস 4 মাস 4 মাস করে ভাগ করলাম। তো প্রথম 4 মাসে তোমার টার্গেট হবে যত বেশি সম্ভব গ্যাপ ফিল আপ করে ফেলা যায়, যত বেশি সম্ভব আমি যেন আমার বেসিকটা ক্লিয়ার করতে পারি এবং গ্যাপটা ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু কি আমার প্রিপারেশন আগায় যাবে। পরের 4 মাস আমি বাকি যেই নর্মাল অধ্যায়গুলো পড়বো, লাস্টের 4 মাস আমি বারবার রিভিশন দিব, ঠিক কিনা? এটা যদি 9 মাসের প্রিপারেশন হয় তাহলে 3 3 3, তাই না? এটা যদি 6 মাসের প্রিপারেশন হয় তাহলে 2 2 2। প্রথম 2 মাস তুমি তোমার গ্যাপ ক্লিয়ার করবা, পরের 2 মাস তুমি কি করবা, নর্মাল জিনিসগুলো রিভিউ করবা, লাস্টের 2 মাস তুমি রিভিশন দেবা, তাই না? এভাবে তো তোমার আগানো উচিত, বাট তোমরা এভাবে আগাও না। তোমরা কি করো, যেটা পারো বারবার পড়ো। এখন এই যে 1 নম্বর পয়েন্টের সাথে রিলেটেড পয়েন্ট হচ্ছে 2 নাম্বার, যে প্রিপারেশন ট্র্যাক না করা। মানে তুমি তো বললা যে ভাইয়া আমি, হয় আমার গ্যাপ ফিল আপ করছি, গ্যাপ আইডেন্টিফাই করছি, যে আমার হচ্ছে ভাইয়া জৈব রসায়নের সমস্যা, আমার তরঙ্গ অধ্যায়ের সমস্যা, আমার চুম্বক অধ্যায়ের সমস্যা, এরকম আমি 10টা অধ্যায় বা 15টা অধ্যায় আমি বের করছি। এখন আমি বুঝবো কেমনে আমি এটা কয়বার পড়ছি? এটার জন্য হচ্ছে প্রিপারেশন ট্র্যাকার, বুঝতে পারছো? এই প্রিপারেশন ট্র্যাকার তুমি নিজেও বানাইতে পারো, অথবা তোমার যারা মেন্টর, যেমন আমরা যারা আছি সাবাস থেকে, তোমাকে প্রিপারেশন ট্র্যাকারের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? ওইটার মধ্যে তুমি ফিল আপ করতে পারবা। এই প্রিপারেশন ট্র্যাকার জিনিসটা কি, তোমরা একটা অধ্যায় কয়বার পড়লা এবং একটা অধ্যায়ের আন্ডারে কি কি পড়লা। মনে করো আমি বায়োলজি থেকে যে উদাহরণ দিই, কোষের গঠন তুমি শুরু করছো, ঠিক আছে? কোষের গঠন তুমি হাসান স্যারের বই রিডিং দিলা। হাসান স্যারের বই রিডিং দেওয়ার পরে তোমার কাজ কি, তুমি আলিম স্যারের বই থেকে যে এক্সট্রা ইনফোগুলো একবার পড়ে ফেললা, এরপর তুমি অনুশীলনী সলভ করলা, আলিম স্যারের অনুশীলনী, আজিবুর স্যারের অনুশীলনী সলভ করলা। প্রশ্ন ব্যাংক, যেটা মানে বিগত 20 বছরে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে বা ভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে, প্রশ্নগুলো তুমি একবার দেখলা, এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমার কনফিউজিং মনে হয়, হয় তুমি আমাদের মেন্টরদের প্রশ্ন করলা, আর না হয় তুমি বই থেকে সলভ করে নিলা। এই যে এই পর্যন্ত তুমি যে আসছো, এবং তুমি কিন্তু পড়তেছো, মূল বই পড়ছো, তুমি এক্সট্রা রাইটার পড়ছো, তুমি অনুশীলনী পড়ছো, তুমি প্রশ্ন ব্যাংকও পড়ছো, এত কিছু পড়ার পরে তোমার এক্সাম দিতে হবে। তাহলে আমাদের প্রিপারেশন ট্র্যাকার দেখবা প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পার্ট করা আছে। তুমি একবার পড়বা, একটার মধ্যে গোল্লা ভরাট করবা, আরেকটা পড়বা, একটার মধ্যে গোল্লা ভরাট করবা। এই গোল্লা ভরাটের অপশন কিন্তু আমাদের আছে। তো এটা এটা যেমন আমাদের এখানেও আছে, তুমি চাইলে নিজেও বানাইতে পারো, ঠিক আছে, তোমার নিজের মতো করে। তবে আমাদের এখানে যেহেতু পিডিএফ দেওয়া আছে, এটাই তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এই যে প্রিপারেশন ট্র্যাকার, এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার গ্যাপ চ্যাপ্টারগুলো আসলে কয়বার পড়া হচ্ছে, মানে তোমার সহজ চ্যাপ্টারগুলো বেশি পড়া হচ্ছে নাকি গ্যাপ চ্যাপ্টারগুলো বেশি পড়া হচ্ছে। যদি তুমি দেখো যে তোমার গ্যাপ চ্যাপ্টার বেশি পড়া হচ্ছে, তার মানে কি তুমি সঠিক ট্র্যাকে আসো, ঠিক কিনা? ওকে, তো আমাদের 2টা টপিক গেছে। একটা হচ্ছে গ্যাপ সম্পর্কে আইডিয়া রাখা, এমন না যে আমি সব উড়াধুরা পড়লাম, এমন না, আমার গ্যাপ বেশি পড়লাম, আর যেগুলো গ্যাপের বাইরে ওইগুলো কি নেক্সটে পড়লাম। আর হচ্ছে আমাদের প্রিপারেশন ট্র্যাকার ইউজ করা। প্রিপারেশন ট্র্যাকার ইউজ করলে কি হবে, আমি কোন অধ্যায় কয়বার পড়লাম, কোন অধ্যায় কয়বার এক্সাম দিলাম, অনুশীলনী এক্সাম কয়বার দিলাম, সব কিছু আমার কাছে লিখিত আকারে থাকবে। আজ থেকে 2 মাস পরে আমি বুঝতে পারবো আমার কোন অধ্যায়গুলো কয়বার শেষ হয়েছে, ঠিক আছে? 3 নাম্বার, প্রিপারেশন সাইকেল যার ছোট, এটা আমি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসেও বলছিলাম, যে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা হচ্ছে প্রিপারেশন সাইকেল ছোট। মানে জাস্ট হাসান স্যারের বই মনে করো তুমি পড়ছো, জাস্ট একটা এক্সাম দিছো, ইনফ্যাক্ট বাসায় আইসা ওই এক্সামের প্রশ্নটাও তুমি ঠিকমতো রিভিউ করো নাই, প্রিপারেশন সাইকেল ছোট। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করতে পারো, মেন্টর প্যানেল আছে ইনশাল্লাহ, তারা উত্তর দিবে। আমি যদি মাঝখানে ব্রেক দিই, আমিও হচ্ছে আনসার দেবো ইনশাল্লাহ, প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কথাটা কি বললাম, প্রিপারেশন সাইকেল ছোটোর যে বিষয়টা, এটা কি ভাইয়া? আমি জাস্ট একটু স্ক্রিন শেয়ার দিব, একটু স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের এই বিষয়টা একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করবো। যারা ওরিয়েন্টেশনে ছিল তারা তো দেখছো, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি এই জিনিসটা, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিলে তোমরা হয়তো বা বিষয়টা রিলেট করতে পারবা। ওকে, এটা এটা দেখলে, ওয়েবসাইটটা দেখলে তোমার জন্য আর কি সহজ হবে বিষয়টা বোঝা, যে কি আমাদের, আমি প্রিপারেশন সাইকেল বলতে আসলে কি বোঝাচ্ছি এটা বোঝার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অদম্য 6.0 যে আমরা ফ্রি ট্রায়ালটা রাখছি, এটার ফ্রির মধ্যে আমি ক্লিক করলাম। এখান থেকে তুমি আসলে বুঝবা যে আমরা প্রিপারেশন সাইকেল বলতে আসলে কি বোঝাচ্ছি। সাইকেল মানে চক্র, মানে একটা অধ্যায় পড়া শুরু থেকে শেষ পর্যন্ত কি কি তুমি পড়বা, এটা হচ্ছে চক্র, সাইকেল। ক্র্যাবস সাইকেলের কথা শুনছো, ক্র্যাবস চক্রের কথা শুনছো, তাই না? আচ্ছা, এই চক্র কি এক যে জায়গা থেকে শুরু হয় আবার এখানে শেষ হয়, তাই না? তো শুরুতে তুমি লাইভ ক্লাস করলা, এই দেখো আমি একটা লাইভ ক্লাস অপশন রাখছি। লাইভ ক্লাস আমি এখানে চাইলে তো মার্ক করে দেখাতে পারি তোমাদের, ঠিক আছে? এই জায়গাটা, এই লাইভ ক্লাস থেকে তুমি কিন্তু কি করবা, ক্লাস করবা, ঠিক আছে? তুমি দাগানো বই পড়তেছো, যেহেতু দাগানো বই তুমি মার্ক করবা, সমস্যা নেই। তুমি এক্সট্রা রাইটারে ক্লাস করলা, যদি তোমার মনে হয় যে তোমার মূল রাইটার পড়া শেষ, তুমি এক্সট্রা রাইটার পড়লা, মনে না হলে এক্সট্রা রাইটার স্কিপ করতে পারো, সমস্যা নেই। প্রিপারেশন সাইকেলে এটা ইনক্লুড করা তেমন ম্যান্ডেটরি না, এক্সট্রা রাইটার শুরুতে ম্যান্ডেটরি না, শেষের দিকে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনুশীলনী ক্লাস মাস্ট। দেখো স্যাররা হুবহু কপি করে, প্লাস হচ্ছে যদি কপি নাও করে, মনে করো আমি ধরে নিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম টপ নচ হয়ে গেছে, যদিও এটা রাতারাতি হবে না,
যদি হয় আমরা 5 বছর আগে থেকে আজ পাবো যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। 1 বছরের ভিতরে হঠাৎ করে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে না, এটা শিওর থাকো। তার মানে অনুশীলনী কমন পড়বেই ইনশাল্লাহ। যদি কমন নাও পড়ে, আমি ধরে নিলাম, তারপরেও অনুশীলনী টাইপ কমন থাকবে। মানে একটা বইয়ের যেই সকল প্রশ্ন হওয়া সম্ভব সব টাইপের প্রশ্ন অনুশীলনীতে আছে। তার মানে যে অনুশীলনী সলভ করে সে বইয়ের সব টাইপ সলভ করে, রাইট? আচ্ছা, তাহলে অনুশীলনী ক্লাস করতে হবে। অনুশীলনী ক্লাস যে করছো, ক্লাস করার পরে তো শেষ না, এটা এক্সাম দিতে হবে। তো অনুশীলনী এক্সাম দিতে হবে, ঠিক আছে? আমি আমাদের কোর্স দিয়ে উদাহরণ দিচ্ছি, তুমি নিজের মতো করেও পড়তে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, লাইভ ক্লাস যে করছো, লাইভ ক্লাসের উপর লাইভ এক্সাম দিতে হবে। লাইভ এক্সামগুলো নর্মালি 50 থেকে 100 মার্কের ভিতরে রাখা ভালো, ঠিক আছে? লাইভ এক্সামগুলো 50 থেকে 100 মার্কের ভিতরে রাখা ভালো, আর বাকিগুলো প্র্যাকটিস এক্সাম হিসেবে দেওয়া উচিত। কেন উচিত? কারণ তুমি দ্রুত সলভ করবা, তোমার পরীক্ষার হলে কিন্তু ফাস্ট হইতে হবে। তো লাইভ এক্সামে তুমি আহ, এই ফার্স্ট ফার্স্ট স্ট্যান্ডে দেখাইতে পারবা না, কারণ তোমার মাথার মধ্যে অবশ্যই টেনশন থাকবে যে আমার একটা মেরিট লিস্টে নাম আসতে হবে, তাই না? সবাই আমাকে দেখবে, আমার নাম দেখবে। তো লাইভ এক্সাম তুমি চাইলেও তো দ্রুত দিতে পারবা না, কিন্তু প্র্যাকটিস এক্সাম তুমি চাইলে বাতাসের গতিতে দিতে পারবা। এবং এই জিনিস আসলে দরকার, যে কত ফাস্ট তুমি একটা প্রশ্ন সলভ করতে পারতেছো। এই যে প্র্যাকটিসের কথা বললাম, আমি কয়টা কথা বলছি? প্রথমে লাইভ ক্লাস করছো, অনুশীলনী ক্লাস করছো, লাইভ এক্সাম দিছো, অনুশীলনী এক্সাম দিছো। একটা প্রশ্ন সবার থাকে, ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই অনুশীলনী ক্ষেত্রে আমি কোন কোন বই পড়বো। দেখো, ম্যান্ডেটরি যেটা মাস্ট, এটা আমি শুরুতে বলতেছি। এরপরে যারা আরও পড়ুয়া তাদের ক্ষেত্রে আমি বলবো শুরুতে যেটা মাস্ট, বায়োলজির ক্ষেত্রে আলিম স্যার, বোটানিতে আলিম স্যার, আজিবুর স্যার মাস্ট। জুলজির ক্ষেত্রে আলিম স্যার, মাজেদা ম্যাম মাস্ট গেল। যারা এক্সট্রা আরও পড়তে চাও, বায়োলজিতে পারবিন ম্যাম অ্যাড করবা। পারবিন ম্যামের মধ্যে দুনিয়ার সব বোর্ড প্রশ্ন অ্যাড করা আছে। তাহলে যে একবার পারবিন ম্যামের বই সলভ করে ফেলে, মানে অনুশীলনী সলভ করে ফেলে, তার আসলে বোর্ড প্রশ্নগুলো পড়া হয়ে যায়, ঠিক আছে? ওকে। কেমিস্ট্রিতে যদি বলি, তাহলে আমার কেমিস্ট্রিতে কী করতে হবে? কেমিস্ট্রি হচ্ছে হাজারি এবং কবির স্যারের অনুশীলন সলভ করে ফেলতে হবে। যারা আরও এক্সট্রা সলভ করতে চাও, তোমরা চাইলে গুহ স্যারেরগুলো সলভ করতে পারো। যারা গুহ স্যারের অনুশীলনী সলভ করে তারা কিন্তু হচ্ছে কি ভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলে। কারণ কি, গুহ স্যারের অনুশীলনী মানেই সব ভার্সিটির প্রশ্ন। তোমরা একটু বইটা খুলে দেখতে পারো বা পিডিএফটা খুলে দেখতে পারো, ঠিক আছে? আমি এখানে দুইটা কথা বলছি। একটা হচ্ছে পারবিন ম্যামের অনুশীলনী যে সলভ করে তার বোর্ড প্রশ্ন সলভ করা হয়ে যায়। আরেকটা হচ্ছে গুহ স্যারের অনুশীলনী যে সলভ করে ভার্সিটির প্রশ্ন সলভ করা হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? ওকে। ফিজিক্সে কি করব? ফিজিক্সে আমরা ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী পড়ব। এবং যদি সময় থাকে আরও এক্সট্রা যদি পড়তে চাও, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রামাণিক স্যারের বইটা পড়বো। ওকে। এই সবগুলোর এক্সাম কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা আছে। সবগুলো রাইটারে এক্সাম দিতে পারবা, আমাদের যে কোর্সটাতে এক্স রাইটারের অনুশীলনী এক্সাম বেজ বা ফুল কোর্সে দিতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের সাইকেল এখন পর্যন্ত কী কী পাইলাম? সাইকেল হচ্ছে আমরা লাইভ ক্লাস পাইছি, তারপর হচ্ছে কি আমাদের অনুশীলনী ক্লাস পাইছি, অনুশীলনী এক্সাম পাইছি, লাইভ এক্সাম পাইছি। এখন হচ্ছে ওই যে প্র্যাকটিসের কথা, প্র্যাকটিসের মধ্যে আমাদের আনলিমিটেড এক্সাম ফিচারটা ইউজ করতে পারবা। আনলিমিটেড এক্সামটা শুধুমাত্র আমাদের এই ফিচারের, মানে আমাদের এখানে বলতেছি না, তুমি মনে করো যদি অন্য জায়গায়ও থাকো, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? কমপক্ষে 200 থেকে 300 প্রশ্ন সলভ করার চেষ্টা করবা। আনলিমিটেড আমাদের যে এক্সাম ফিচারটা, এটা একটা সুবিধা, আমি একটু দেখাই এটা সুবিধার আসলে কি। তো সুবিধা হচ্ছে, দেখো এখানে লেখা আছে, যতবার এক্সাম দিবে নতুন প্রশ্ন আসবে। মানে তুমি প্রত্যেকবার এক্সাম দিবা 50টা করে নতুন নতুন প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রত্যেকবার পরীক্ষার সাথে প্রশ্ন চেঞ্জ হবে। তার মানে তোমার কি, তোমার 200, 300, 400, 500 তুমি যত প্র্যাকটিস করতে চাও এখান থেকে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আমি সাইকেলের বিষয়টা বললাম। দেখো এখন এখানে তুমি লাইভ এক্সাম দিছো, এখানে কিছু ভুল করছো অবশ্যই। অনুশীলনী এক্সাম দিছো, এখানে কিছু ভুল করছো। তুমি এইখানে যে আমাদের কি বলে, এখানে হচ্ছে এই যে আনলিমিটেড এক্সাম দিছো, এখানে তো কিছু ভুল করছো। এই সবগুলা ভুল তুমি যখন বই থেকে সলভ করবা, তোমার দেখো প্রিপারেশনে কত 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 তুমি লেয়ার অ্যাড করলা। যে তোমার সাথে আরেকটা স্টুডেন্ট, যার পার্থক্য হচ্ছে সে জাস্ট হাসান স্যারের বই পড়ছে, কোনো অনুশীলনী সলভ করে নাই, জাস্ট একটা এক্সাম দিছে, তার সাথে তোমার অনেক পার্থক্য হবে, রাইট? আমি তোমাদের প্রশ্ন নিব, ঠিক আছে? 5টা টপিক শেষ করার পর আমি তোমাদের প্রশ্ন নিব যে তোমরা কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছ। যে তোমার গাইডলাইন সেশন, আমরা সরাসরি 1-to-1 কথা বলবো ইনশাল্লাহ। নিজের গ্যাপ সম্পর্কে আইডিয়া রাখা, প্রিপারেশন ট্র্যাক না করা, এক্ষেত্রে প্রিপারেশন ট্র্যাকারটা ইউজ করতে হবে। প্রিপারেশন সাইকেল ছোট করা যাবে না, যতটা বড় করা যায়। তুমি যত বেশি প্রশ্ন সলভ করতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে আনলিমিটেড এক্সাম ফিচারটা অবশ্যই ইউজ করবা। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমাদের রিভিশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো রিভিশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা সমস্যার কথা আমি শুরুতে বলি, এরপর তোমাদের মেন্টর হচ্ছে রায়হান কথা বলবে। আহ, একটা সমস্যা আমি জাস্ট কথা বলি, যে দ্রুত পড়তে যায় অনেকেই। যে ধরো আমি সিম্পল একটা উদাহরণ দিই, মনে করো সপ্তদিকে আমার বই, তোমাদের বই কোথায়?
আচ্ছা, মনে কর মাস্টার বইটাই আমি নিয়ে আসি, ঠিক আছে? এই যে আমার সামনে মাস্টার বই আছে একটা, হ্যাঁ, মাস্টার বই ইংলিশে আমরা এটা পড়াই, তোমরা জানো। এত মোটা দেখে এটা টেনশন নেওয়ার কারণ নাই, আমরা টপিক ভাগ করে দিই। মনে করো মাস্টার বইয়ে আমি এই পৃষ্ঠাটা রিভাইজ করব, ঠিক আছে? তো রিভাইজ করার সময় দেখো, যেমন আমার বইটা এরকম সাদা ফাঁকা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এরকম সাদা ফাঁকা থাকে, ঠিক আছে? মানে সে যে প্রথমবার পড়ছে, এরপরে যে রিভিশন দিবে এর কোনো দাগ নাই। একটা সমস্যা, তাহলে কি করতে হবে? রিভিশনের সময় রিভিশনের সময় গুরুত্বপূর্ণ জিনিস যেন মিস না করে যাও। প্রথমবার যখন পড়বা, যেই প্রশ্নগুলো একটু কনফিউজিং লাগে, যেই প্রশ্ন একটু কঠিন লাগে, যেই প্রশ্ন মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা দাগ দিয়ে যাবা। তাহলে রিভিশন দেওয়ার টাইমে এই প্রশ্নটা আমাদের ভালো মতো গুরুত্ব পড়বে। একটা জিনিস, এটা তো ইংলিশের ক্ষেত্রে বললাম। বায়োলজির ক্ষেত্রে যদি বলি, আমি, দেখো, ধরো তুমি একটা অধ্যায় পড়তেছো, হ্যাঁ? একটা অধ্যায় পড়তে তুমি প্রথমবার কত সময় নাও? 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা, 5 ঘন্টা। দ্বিতীয়বার তুমি যখন পড়বা, দ্বিতীয়বার কেমনে পড়ে যায়? এমনি এমনি রিভিশন দিয়ে যায়। করে কিনা এই কাজটা? করে কিনা অনেকে এমনি এমনি জাস্ট রিভিশন দিয়ে যায় না। এই কাজটা করা যাবে না। রিভিশন দেওয়ার ক্ষেত্রে এরকম দ্রুত যদি রিভিশন দাও, তাহলে দেখা যাবে তুমি রিভিশন দেওয়ার আগে যা পারতা, রিভিশন দেওয়ার পরে তোমার সেম অবস্থা, তোমার আগের অবস্থার উন্নতি হয় নাই। আমি কথাটা কি বলছি, বুঝতে পারছো কিনা? মানে তুমি রিভিশন দিয়ে দিছো, দ্রুত যে রিভিশন দিয়ে গেলা, এই ক্ষেত্রে কি হলো? সমস্যাটা কি হলো? যে তুমি রিভিশন দেওয়ার আগে যা জানতা পরেও তাই, তোমার রিভিশন দেওয়া হয় নাই। তাহলে এই ক্ষেত্রে দুইটা প্রসেস ব্যবহার করা যায়। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছকগুলা রিভিশন দিয়ে ফেলা, মানে বইয়ে এই যে ছক আছে না, ছকগুলো পড়ে ফেলা শুরুতে রিভিশন দেওয়ার টাইমে, তাহলে পয়েন্টগুলো রিভিউ হয়ে গেল। এরপরে অ্যাক্টিভ রিকলে যাওয়া। এই অ্যাক্টিভ রিকল নিয়ে আজকে কথা বলবো না, অ্যাক্টিভ রিকল নিয়ে আলাদা গাইডলাইন সেশন থাকবে। এটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও দিব। অ্যাক্টিভ রিকল নিয়ে এখন কোনো কথা বলতেছি না, জাস্ট যে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি ইউজ করতে পারবা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছিস তো নাকি? তো কি বলতেছিলাম, যে অ্যাক্টিভ রিকল নিয়ে আমি কথাবার্তা বলবো। তাহলে রিভিশনের ক্ষেত্রে প্রথমে ছকগুলো পড়ে ফেললে ভালো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সারসংক্ষেপ পড়ে ফেললে ভালো শুরুতে। এরপরে অ্যাক্টিভ রিকলে যাওয়া, তারপরে তুমি যে যেমনি পড়তেছিলে পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠা উল্টায়, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে আমার সাজেশন। আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব। আজকে গাইডলাইন সেশনে জাস্ট আজ দিয়ে রাখলাম, যেটা ইউজ করবা সামনে। তো সামনে মানে এখন রিভিশন নিয়ে তোমাদের হচ্ছে গাইডলাইন দেবে হচ্ছে সাবাসের মেন্টর রায়হান, ঠিক আছে? রায়হান হচ্ছে, আমি রায়হানকে, রায়হান আনমিউট করতে পারবি এখন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ কথা বল, তোর কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এটা কোনো নিজস্ব কোনো মানে না, নিজস্ব কোনো কথা না, এই সবগুলো আছে শাওন ভাইয়ের থেকে শেখা। আমি শাওন ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি যেগুলা পাইছি, যেগুলো আমি মনে করতেছি যে শেয়ার করার মতো, আমি সেগুলো তোমাদেরকে বলবো। তো প্রথমত হচ্ছে, ভাইয়া সবসময় একটা কথা বলতো যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে পড়াগুলো পড়বো সেগুলো যেন মাস্ট মাস্ট যেন শুক্রবারে এসে যেন রিভিশন করি। এতে হয় কি, যে দেখা যায় যে একটা সপ্তাহে যা কিছু পড়লাম, যা ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়লাম, সবকিছু একটা রিভিশনের আন্ডারে নিয়ে আসা প্রয়োজন। সেই জন্য আমাদের উইকলি এক্সাম গুলো যেগুলো আছে, এগুলা দেওয়ার আগে অবশ্যই শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে পড়াগুলো তোমরা পড়বে সেগুলো অবশ্যই শুক্রবারে এসে আগে নিজে পড়ে নিয়ে তারপর উইকলি এক্সাম গুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এরপর হচ্ছে, আমরা সবাই কি করি যে রিভিশন তো দিব 2 মাস বা 3 মাস পরে। তো আমরা এখন যা পড়ি আমরা একবার গদবাধা পড়ে যাই। আমরা রিভিশন ম্যাটেরিয়ালস কোনো রেডি করি না। তো দেখা যায় যে বই লাইন বাই লাইন পড়ে যাচ্ছি। বাট আমার কোনো একটা খাতা নাই যে খাতাতে একটা শর্টকাট একটা রিভিশন, একটা স্ট্র্যাটেজি বা একটা কৌশল যেখানে একটু আঁকা থাকবে বা আহ, একটা পুরো একটা ফলো আপ করা থাকবে। এমন যদি ম্যাটেরিয়ালস যদি আস্তে আস্তে যদি তৈরি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে 2 মাস পর বা 3 মাস পরে রিভিশনের পরে ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, এরপর হলো যেটা হলো, আমরা ভাই আছে অলরেডি বলে ফেলেছে যে রিভিশনের সময় গুরুত্বপূর্ণ জিনিস মিস করা যাবে না। দেখা যায় যে প্রথম প্রথম আমার হয়তো কি সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিয়েছিলাম, তো রিভিশনের সময় আমার দেখা যাইতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস যাইতো। আলিম স্যার বা মাঝে 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 হইতো না, বা অনুশীলনে পড়া হইতো না, অথবা শ্বাসকে পড়া হইতো না। তো এই জিনিসগুলো মিস করা যাবে না, কারণ এইগুলা থেকে অনেক প্রশ্ন আসে। আলিম স্যার মাঝে থেকে অনেক বেশি প্রশ্ন আসে তেমনটা না, বাট ওইখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ মানে তথ্য আছে যেগুলো লাগেই, অনেক বেশি লাগে। যেমন অনেক অনেক অধ্যায় আছে এগুলোতে লাগে। এরপর একটা জিনিস হচ্ছে, রিভিশন মানে শুধুমাত্র যে বই রিভিশন দেওয়া বিষয়টা এমন না। ভুল যে নিজে যে ভুলগুলো করতেছি ওইগুলাও রিভিশন দিতে হবে। তোমরা ভুলগুলা যখন করবা এক্সামে, আনলিমিটেড এক্সাম বলো, লাইভ এক্সাম অথবা অনুশীলনী এক্সাম, যে এক্সাম গুলোতে যে ভুলগুলা করবা ওইগুলা অবশ্যই কোনো একটা খাতায় লিখে রাখবো অথবা টেলিগ্রাম
চ্যানেলে ভাই আমাদের বলতো যে টেলিগ্রাম চ্যানেলে নিজের একটা পার্সোনাল একটা চ্যানেল করে ওইখানে ভুলগুলো আর কি আপলোড করে করে দেওয়া। তো দেখা যেত যে 15 দিন পরে, 7 দিন বা 15 দিন পরে ওই ভুলগুলো যখন নিজে যখন দেখতাম তখন আমার নিজেরই মনে পড়তো, হ্যাঁ আমি এই ভুলটা করছিলাম, তো এই ভুলটা যাতে পরবর্তীতে না হয় বা পরবর্তীতে এক্সাম গুলো যাতে কোনোভাবে যাতে মিস না যায় এই জন্য চেষ্টা করা। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো বইতে অনেক সময় আমরা স্টিকি নোট মানে লাগাই রাখতে পারি যে টপিক গুলো অনেক বেশি সমস্যা, যাতে পরবর্তীতে ওই অধ্যায়টা রিভিশন করতে গেলে যাতে সহজে আমার মনে আসে যে এই জায়গাটুকু আমার সমস্যা আছে। তো ওই সমস্যার জায়গাটুকু যাতে আমি একটা স্টিকি নোট আগে থেকে লাগিয়ে যখন পড়বো এখন থেকে লাগিয়ে রাখবো, এবং পরবর্তী এরপর আরেকটা যে বিষয় সেটা হলো আম, আধা বা খাপ ছাড়া রিভিশন না দেওয়া। রিভিশন যখন দিব তখন অনেক ভালো করে রিভিশন দেবো। দেখা যাচ্ছে আমার আমার ক্ষেত্রে যেটা হয়তো আমার একটা বন্ধুর পাশে থাকতাম সেকেন্ড টাইম প্রিপারেশনের সময়। তো ও কি করতো যে এই আধা আধা রিভিশন দেবে না বললে বইয়ের প্রথম থেকে একবার শেষ লাইন পর্যন্ত পড়তে পড়তে 5-6 ঘন্টা 7-8 ঘন্টা পর্যন্ত লাগাই দিত। আর আমি কি করতাম, আমি হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালস গুলো আগে থেকে মানে তৈরি করে রাখছিলাম, ভাইয়ের লেকচার শিট, ক্লাস। দেখা যেত যে আমার আচ্ছা রায়হান, তোর হয়তো বা মিউট হয়ে গেছে, আনমিউট কর। ভাই শোনা যায়? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন বল। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট হচ্ছে ওই যে তো বলতেছিলাম আধা যে আধা যে আধা, রিভিশনের পার্টটা, ওই পর্যন্ত কথা শোনা গেছিল। হ্যাঁ আধা আধা রিভিশন, ওইটা ওইটা হলো যে আমার বন্ধু আধা আধা রিভিশন মিস করবে না বলে ও প্রথম থেকে আবার শেষ পর্যন্ত মানে প্রত্যেকটা লাইন বাই লাইন আবার সে প্রথম থেকে পড়তে যাইতো। তো আধা আধা রিভিশন মানে যে একেবারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এমন না। বিষয়টা হচ্ছে যে যদি নিজের যদি একটা রিভিশন ম্যাটেরিয়াল যদি খুব সুন্দরভাবে যদি গোছানো থাকে প্রথম থেকে, তাহলে ওই রিভিশনটা এত সুন্দর হয় 3 থেকে 4 ঘন্টার মধ্যে, অনেক সুন্দর হয়, এবং এটা আমার অনেক বেশি কাজে দিত। আমি শেষের দিকে এসে অনেক ভালো আর কি পাইছি ভাইয়ের আহ, প্রথম থেকে ক্লাস স্লাইড গুলা, তারপরে হচ্ছে প্রিমিয়াম যে কন্টেন্ট যেগুলো ছিল ওইগুলো আমি একসাথে করে রাখতাম, এবং আমার অনেক বেশি ভালো হয়েছে। এই তো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভাই আরো অনেক কিছু বলবে, তো একটু মনোযোগ দিয়ে ওকে, শোনো। রায়হান কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিছে তোমাদের, আমি একটু যদি সামারি করতে চাই, যে তোমরা এখন যখন শুরুতে পড়তেছো ওই শুরুতে ম্যাটেরিয়ালগুলো গুছায় ফেলতে হবে, ঠিক আছে? বইটা গুছায় ফেলার চেষ্টা করবা, স্টিকি নোট দিয়ে হোক বা এক্সট্রা ভুলের খাতা দিয়ে হোক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তুমি চাইলে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ খুলতে পারো তোমার, ঠিক আছে? যে আমার ভুল নামে ওই টেলিগ্রাম গ্রুপে তুমি যা যা ভুল করবা বা তোমার যে টপিকগুলো কনফিউশন লাগবে তুমি ছবি তুলে বা পাঠায় রাখতে পারো ওই গ্রুপটাতে। প্রত্যেক 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস পর তুমি এটা চাইলে রিভিউ করতে পারো, ঠিক আছে? তারপর রিভিশন দেওয়ার টাইমে তুমি বেশি সময় যে লাগাবা এরকম না, 6-7 ঘন্টা যদি রিভিশনই দাও তাহলে কিন্তু তোমার অন্য সাবজেক্ট পড়ার সময় পাবা না। এই জন্য 3-4 ঘন্টায় যেন রিভিশন দিতে পারো, এই জন্য কী করতে হবে, শুরু থেকেই ম্যাটেরিয়ালগুলো গুছায় ফেলতে হবে, শুরু থেকে মাথায় রাখতে হবে যে আমি রিভিশন টাইমে গেলে এগুলো ভালো মতো পড়বো, ঠিক আছে? ওকে, এবং সারসংক্ষেপ ছক এগুলো বিষয় তো আমি বললামই। ওকে, আমরা নেক্সট যে টপিকটায় যাচ্ছি সেটা হচ্ছে রেগুলার ফলো আপের অভাব, ঠিক আছে? তো এই রেগুলার ফলো আপ যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের ওই 1-to-1 মেন্টরিংয়ের এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? 1-to-1 মেন্টরিংয়ের যে এই বছরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতেছিলাম, যে আমরা নতুন একটা ফিচার আনছি, যেই ফিচার দিয়ে হচ্ছে বড় বড় ডাক্তাররা তাদের হচ্ছে কি তাদের পেশেন্টদের রেগুলার ফলো আপে রাখে। মনে করি একজন ডাক্তার যার হচ্ছে টোটাল 200 জন এই পর্যন্ত রুগী, যার বড় ডাক্তার যার কিনা ক্রিটিক্যাল কিছু পেশেন্ট আছে তাদেরকে ফলো আপ রাখতে হয়, তারা আসলে কিভাবে ফলো আপ করেন, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু আহ, এই পর্যন্ত কেউই এডটেকে এখন পর্যন্ত অ্যাপ্লাই করে নাই। আমরা সাবাস থেকে সর্বপ্রথম 1-to-1 মেন্টরিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লাই করতেছি। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে বিষয়টা দেখাবো। এর আগে আমরা এই জিনিসটা রিভিল করি নাই, কারণ রিভিল করা মাত্রই কপি হয়ে যায়, তোমরা জানো। শুরু করে দিয়েছি, এরকম হইতেই পারে, তাই না? তো এই জিনিস যেন না হয় তাই একদম প্রথম গাইডলাইন সেশনে জাস্ট শুরুতে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। দেখো একটু মনোযোগ দিয়ে, 5টা মিনিট একটু মনোযোগ দিয়ে কথাগুলো দেখো বা শোনো। আশা করি তোমার সামনের জার্নি স্মুথ হবে এই একটা ফিচারের মাধ্যমে। তো আমাদের এই ফর্মের নাম কি? ফর্মের নাম হচ্ছে ডেইলি স্টুডেন্ট মনিটরিং বাই সাবাস, ঠিক আছে? ডেইলি স্টুডেন্ট মনিটরিং বাই সাবাস, আমাদের যে মেন্টর প্যানেল আছে, অভিজ্ঞ মেন্টর প্যানেল, তারা ডেইলি তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার প্রথমে তুমি নামটা লিখবা, ফর্মটা ডেইলি তুমি যখন পড়াশোনা শেষ করছো রাত 11টা বা 12টার মধ্যে এই ফর্মটা তুমি ফিল আপ করবা।
তোমার জন্য আলাদা মেন্টর দেওয়া থাকবে, ঠিক আছে? এমন না যে যে সবাইকে 10 বার ফর্ম ফিল আপ করতে হবে, এমন না। তোমার তুমি যার যেই মেন্টরের আন্ডারে থাকবা সেই মেন্টরের আন্ডারে তুমি এটা ফিল আপ করবা, ঠিক আছে? তোমার নাম লিখবা, ওই দিনের তারিখটা তুমি হচ্ছে উল্লেখ করবা, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট জাস্ট এখানে লিখবা, তুমি আজকে কোন সাবজেক্টের প্রিপারেশন নিয়েছো, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেন্টররা ডেইলি দেখবে যে তুমি কি ফিল আপ করছো, ঠিক আছে? আমি নিজেও দেখবো যে আজ তুমি কোন সাবজেক্টের প্রিপারেশন নিয়েছো। সাপোজ তুমি আজকে হচ্ছে পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান রসায়ন দুইটাই পড়ছো, তুমি দুইটা ফিল আপ করবা, সাথে তুমি মনে করো বাংলা পড়ছো, তুমি বাংলা ফিল আপ করলা, ঠিক আছে? আজ মোট কত ঘন্টা তুমি পড়াশোনা করছো, ধরো দ্বারা তোমরা এটা 1 থেকে 2 ঘন্টা ফিল আপ করবা, নেক্সট সপ্তাহে কিন্তু তোমাকে ধরা হবে। তাই বলে আবার মিথ্যা ফিল আপ করো না যে আমি পড়ছি 1 ঘন্টা, আমি দিলাম 14 ঘন্টা, না। এটা করলে আবার ধরা খেয়ে যাবা। কেন ধরা খাবা? কারণ একটু পরেই দেখবা আছে যে তুমি পরীক্ষায় আজকে কত পাইছো। তো মনে করো তুমি হচ্ছে দিলা যে তুমি আজকে 14 ঘন্টা পড়ছো, কিন্তু তুমি পরীক্ষায় পাইছো মনে করো 50-এ 20, তো তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। আমরা কিন্তু তোমাকে ধরবো যে তুমি কেন কম পাইলা। তো এই জন্য সবাই সত্যটা ফিল আপ করবা, ঠিক আছে? তো দেখো, আজ মোট কত ঘন্টা পড়াশোনা করেছো, তো তুমি ফিল আপ করলা। আজকে পড়ার টার্গেট কতটুকু ফিল আপ হয়েছে, আজকে কোন শিক্ষকের ক্লাস তুমি করেছো, ঠিক আছে? আমাদের সাবাসের বা তুমি আজকে যে ক্লাস করছো, কার ক্লাস করছো, কোন সাবজেক্টে ক্লাস করছো, তুমি জাস্ট শর্টে লিখে দিলা। আজ তুমি কি কি পড়ছো, বায়োলজি পড়লে বায়োলজি লিখলা। এবং তুমি আজকে জিকে ইংলিশ পড়ছো কিনা, এই যে এই জিনিসটা তোমাকে প্রতিদিন মনে করায় দেওয়া হবে যে তুমি আজকে জিকে ইংলিশ পড়ছো কিনা। তুমি যদি না দেও, 1 সপ্তাহ পরে তোমাকে ধরা হবে। তোমাকে ধরা হবে তুমি কেন পড়ো নাই, সপ্তাহে তুমি 3 দিন জিকে ইংলিশ কেন পড়ো নাই। বকাঝকা করবো না আমরা, তোমাকে বুঝাবো গুরুত্বটা কতটুকু, ঠিক আছে? আজ আগের পড়া কতটা রিভিশন হয়েছে। ওই যে আমাদের মেন্টর যে রায়হান একটু আগে বললো যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পড়ার পর শুক্রবার যে রিভিশন, তুমি এই যে রিভিশন তো শুক্রবার তো দিতেছো, সমস্যা নাই, কিন্তু আজকে আগের কোনো পড়া রিভিশন তুমি দিছো কিনা, ঠিক আছে? আজ কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করেছো, টেলিগ্রামে কুইজ হোক, আনলিমিটেড এক্সাম হোক বা লাইভ এক্সাম হোক, তুমি কতগুলো প্রশ্ন আজকে তুমি এক্সাম দিছো বা প্র্যাকটিস করছো। আজ কোনো পরীক্ষা তুমি দিছো কিনা, পরীক্ষা দিছো কিনা, আমাদের ব্যাচে যে প্রতিদিন পরীক্ষা থাকে পরীক্ষাটা দিছো কিনা, দিলে তুমি সেখানে কত পার্সেন্ট মার্ক পাইছো। আজ তুমি যে পড়ছো, তুমি তো আজকে ফিজিক্স পড়ছো, আজকে তুমি কেমিস্ট্রি পড়ছো, তোমার এখানে কোন সাবজেক্টটা কঠিন লাগছে, তোমার আজকে কোন সাবজেক্টটা কঠিন লাগছে, এবং আমরা তোমাকে পরবর্তীতে নিয়ে বসবো যে তোমার যে কঠিন লাগলো, তোমার কঠিনটা সমাধান করার জন্য কি করা যায়, ঠিক আছে? আজকে স্ক্রিন টাইম লেখো, অনেকে অনলাইনে হচ্ছে মোবাইল চালাতে গিয়ে কি দেখা যায় যে 16 ঘন্টা 17 ঘন্টা স্ক্রিন টাইম হয়ে যায়, তোমার স্ক্রিন টাইম এখানে লিখবা, ঠিক আছে? মিথ্যা কথা বললে হবে না, আমরা কিন্তু ধরে ফেলবো। আচ্ছা, আজ পড়ার সময় ফোকাস কেমন ছিল, ঠিক আছে? ফোকাস মানে হচ্ছে তোমার মনোযোগ কেমন ছিল, এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আজ পড়ার পরিবেশ কেমন ছিল। অনেক সময় আমরা স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পারি যে ভাইয়া আজকে বাসায় মেহমান আসছিল, তো ভাইয়া পড়াশোনা তো পরিবেশ ঠিক নাই, আমি তো পড়তে চাই কিন্তু পড়তে পারি না। তো এরকম সমস্যাগুলো যদি তোমরা ফেস করো, আমরা তোমাদের আইডিয়া দিব, পরামর্শ দিব। দেখো, তুমি হয়তো বা লজ্জায় তোমার মেন্টরকে মেসেজ দিতে পারতেছো না যে ভাইয়া বা আপু, আমি তো এই সমস্যাটা ফেস করতেছি, কিন্তু আমি তো এটা সমাধান পাচ্ছি না। কিন্তু দেখো, আমরা ঠিকই তোমার কাছ থেকে ডেইলি এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এগুলো জেনে নিব, এবং এইভাবে তোমাকে প্রত্যেক সপ্তাহের একটা রিপোর্ট তৈরি করে তোমাকে আমরা জানাবো যে তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা উচিত। আমি ছোট্ট একটা 1 মিনিটের উদাহরণ দিব। আমার একটা স্টুডেন্ট ছিল নটরডেমের, ঠিক আছে, 2022 ব্যাচের, নটরডেমের। তো সে আমার মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষার 1.5 মাস আগে। তো সে মোটামুটি 10 থেকে 15টা মডেল টেস্ট দেওয়ার পরে, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দেওয়ার পরে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আমার মার্ক তো 70-এর বেশি আসে না, তো আমি কি করতে পারি, আপনি একটু প্লিজ দেখে আমাকে একটু বলবেন আমার কি কি করতে পারি আমি। তো আমি বললাম তোমার নাম রোল বলো, আমি চেক করতেছি। আমি রেজাল্ট শিটে গিয়ে দেখলাম, আমি তার 10 থেকে 15টা এক্সাম অ্যানালাইসিস করছি। রেজাল্ট শিটে গিয়ে দেখলাম সে বায়োলজি যে অনুশীলনী প্রশ্ন এগুলো ভুল করতেছে, বায়োলজি এক্সট্রাইটারের প্রশ্ন ভুল করতেছে, তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী প্রশ্ন এগুলো ভুল করতেছে। তার মানে এগুলো তো তার গ্যাপ। ইংলিশে মোটামুটি সে হচ্ছে ভোকাবুলারি টাইপের জিনিসগুলো ভুল করতেছে। তো আমি তাকে 3টা সাজেশন দিলাম। এক হচ্ছে 22 ব্যাচ, কিন্তু 22 ব্যাচে কিন্তু প্রচুর এক্সট্রাইটারের প্রশ্ন আসছিল। আমি তাকে জাস্ট সাজেশন দিলাম যে তুমি এই কয়েকদিন এক্সট্রাইটারের ছক বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়ো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী ভালো মতো পড়ো নাই, ঠিক কিনা? সে বলছে জি ভাইয়া পড়িনি। তো তাকে বললাম এটা ভালো মতো পড়ো, তুমি ইংলিশে ভোকাবুলারি আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো পড়ো। আলহামদুলিল্লাহ সে কিন্তু পরবর্তীতে নোয়াখালী না কোন মেডিকেলে চান্স পেয়ে গেছিল। তো এই যে বিষয়টা, আমি তার সাথে কথা বলছি বলেই কিন্তু জানতে পারছি। তার সাথে আমি প্রায় 15 থেকে 20 মিনিট কথা বলছি। 15 থেকে 20 মিনিট কথা বলে যদি একটা স্টুডেন্টের গ্যাপ বের করে তার 70 মার্ককে মেডিকেলে আমরা 80 মার্কে নিয়ে যেতে পারি, সে কিন্তু মেডিকেল 80 মার্ক পাইছিল, যার কারণে সেকেন্ড টাইমে সে 5 কেটে চান্স পাইছে। বুঝো কিন্তু বিষয়টা, তার সাথে মাত্র 15 থেকে 20 মিনিট কথা বলে যদি আমি তার এই সমস্যা বের করে ফেলতে পারি, তোমার সারা বছরের আমলনামা যদি আমার কাছে থাকে, যেটা কিন্তু আমলনামা, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার আমলনামা, তুমি 1 সপ্তাহে কি করছো তার আমলনামা।
তুমি 15 দিন কি করছো তার আমল নামা। তাহলে তোমার সারা মাসের আমল নামা, তোমার সারা বছরের আমল নামা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা তোমাকে কিভাবে গড়ে তুলতে পারবো, জাস্ট এটা চিন্তা করো। তোমার 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের পুরো পুরো লাইফটা, পুরো 24 ঘন্টা যদি আমরা দেখি, তাইলে তোমার কোন জায়গায় গ্যাপ, তোমার কি করলে তুমি চান্স পাবা, আমরা এটা কিভাবে সাজেশন দিব, জাস্ট একবার চিন্তা করে দেখো। ঠিক আছে, ওকে। ঘুম কত ঘন্টা হয়েছে, বেশি ঘুমাইছো না কম ঘুমাইছো, এটা আমরা জিজ্ঞেস করব। স্ট্রেস লেভেল তোমার কেমন ছিল, এবং আগামীকাল তোমার কি টার্গেট, কি পড়তে চাও আগামীকাল রুটিন অনুসারে, বা তুমি রুটিনের বাইরে কি পড়তে চাও। এর বাইরেও আমরা হয়তো বা পয়েন্ট অ্যাড করতে পারি। আপাতত এটা নিয়ে কিছু বলবো না, হয়তো বা কপি হয়ে যেতে পারে, আমি জানি না কপি হবে কিনা। কপি হইলেও মাথায় রাখো যে তোমাদের এই জিনিসটা কিন্তু সর্বপ্রথম কে আনতেছে, শাওন ভাই আনছে, সাবাস থেকে আনছে, সাবাসের মেন্টররা আনছে। এবং এইটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ডে টু ডে লাইফে, এটা ফিল আপ করতে সর্বোচ্চ তোমার 2 থেকে 3 মিনিট লাগবে, হাইয়েস্ট চলে 5 মিনিট লাগবে। রাত 11টা থেকে 12টার মধ্যে ফিল আপ করে ফেলবা। ঠিক আছে, কিন্তু তোমার আমল নামা আমাদের হাতে চলে আসা মানে কি, তোমার ইনশাল্লাহ চান্স, ইনশাল্লাহ আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ, তুমি যদি আমাদের কথা শোনো। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো আমাদের এই সেশনে শুরুতে হচ্ছে তোমাদের সাবাসী মেন্টর ফাহিম কিছু কথাবার্তা বলবে ইনশাল্লাহ। এরপরে আমি আবার হচ্ছে আমার নির্দিষ্ট যে 10টা টপিক ছিল, 10টা টপিক আবার ফেরত যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফাহিমকে, ফাহিম তোকে হচ্ছে আনমিউট করা হয়েছে, একটু কথা বলতে পারবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ফাহিম। আমি বর্তমানে সাভাসীর একজন মেন্টর হিসেবে আছি এবং শাওন ভাইয়ের সরাসরি স্টুডেন্ট ছিলাম সেকেন্ড টাইমে। তো সেই অভিজ্ঞতা থেকে কিছু জিনিস আজকে একটু টুকটাক রিপিট করতে চাই, যে জিনিসগুলো শাওন ভাইও বলেছে, কিন্তু আমি একটু আমার মতো করে অল্প আহ, দীর্ঘ করবো আর কি। তো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝুঁকিটা কাজ করে সেটা হচ্ছে অনেকেই কনসিস্টেন্ট থাকে না। ঠিক আছে, তো কনসিস্টেন্ট থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না হইলে আসলে সেকেন্ড টাইম কোনো সময় তোমার পক্ষে ক্র্যাক করা সম্ভব হয় না। তাইলে ভাই আমার কনসিস্টেন্ট না থাকার পিছে প্রধান কারণ কি হইতে পারে? আমার হতে পারে রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে নিজের পার্সোনাল সিন, যাতে হলো বন্ধুরা সবসময় মেসেজ দেয়, বন্ধুরা বলে চল একটু বের হই, একটু আড্ডা দিই, একটু চা খাই। তো এই জিনিসগুলো হচ্ছে ডিস্ট্রাকশনের অন্যতম একটা বিষয়, যেটা হচ্ছে যেগুলো যদি তুমি পারা দাও তাহলে নিজের পড়ার টাইমটা তো খাবাই সামনাসামনি। সেকেন্ড টাইম প্রিপারেশন যেই ভুলগুলো উতরিয়ে সফলতার পথ দেখতেছিলা সেটাও তোমার অন্ধকারের দিকে কিছুটা চলে যাবে। তো আমি যেটা করছিলাম যে কনসিস্টেন্ট থাকার ক্ষেত্রে আমি নোটিস করলাম যে আমার হচ্ছে রিলস জিনিসটা খুব বাজেভাবে হিট করতো আমাকে। যে ইনস্টাগ্রামে রিলস বন্ধুরা শুধু পাঠাইতে থাকতো, আমি দেখতে থাকতাম, তো খুবই বিরক্ত লাগতো, যার জন্য আমি সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরুতেই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক তা থেকে শুরু করে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি বের হয়ে গেছিলাম। ঠিক আছে, জাস্ট একটা বছর আমি মরে গেছি না বেঁচে আছি, জাস্ট এরকম একটা মানুষ সংশয় ছিল অনেকেই, যার জন্য হচ্ছে পরে আমাকে মানে অনেকবার ফোন টোন দিছে, কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছে, বাট আমি নিজেই রাখিনি নিজের ভালোর জন্য। আমি নিজের পার্সোনাল সিনটাও এক্ষেত্রে খুলে রাখছিলাম, যা হচ্ছে আমাকে কনসিস্টেন্ট থাকার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করছে, এবং যেই ধারাবাহিকতা আমি প্রায় 7-8 মাস ধরে রাখছিলাম। তারপর হচ্ছে আরেকটা টপিক, সেকেন্ড টপিকে যাই। যে ফার্স্ট টাইম যা পড়ি, সেকেন্ড টাইম পড়তে প্রচুর টাইম লাগে না। ফার্স্ট টাইম একটা চ্যাপ্টার পড়লাম, ধরেন ভালো মতোই বুঝলাম, যে 3 আওয়ার্স বা 2 আওয়ার্স এর মধ্যে শেষ করলাম। সেকেন্ড টাইম এটা হচ্ছে 5 ঘন্টা চলে যায়, এবং এইটার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বইটা আসলে প্রপারলি না গুছানো। বইটা আসলে আমাদের যে বইগুলো, ইন্টারমিডিয়েট বইগুলো, এগুলো আসলে সব টপিক গুলো সব বইয়ে পারফেক্টলি সিরিয়াল ওয়াইজ সাজানো নাই। ঠিক আছে, কিন্তু আমরা যে অভিজ্ঞ আমাদের যে টিচার, যেমন শাওন ভাই আছে, তিনি যে সময় পড়ায় প্রত্যেকটা টপিক ইজি ভাবে কোন টপিকের পর কোনটা পড়লে ভালো হয় সেটা আসলে পারফেক্টলি দেখা দেওয়ার চেষ্টা করে। তো হচ্ছে তোমাদের প্রথম কাজই হবে যে এই টপিক গুলো আসলে গুছানো, যে আসলে কোষ ও কোষের গঠন করতে গেলে ভাইয়া কি কি জিনিস পড়াইছিলেন, কোন কোন জিনিস নোট করতে বলছিলেন, কোন কোন জিনিসে ভুল হইতে পারে এগুলো আমাদের দেখাই দিছিলেন। আর এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে ফোকাসে রাখা। এই জিনিসগুলো ফোকাসে না রাখলে সেকেন্ড টাইম যে সময় তুমি রিভিশনে আবার যাবা, সেই সময় হচ্ছে সেম সময়ই লাগবে, এর চেয়ে বেশি সময়ও লাগবে। কারণ তোমার ব্রেইন হচ্ছে, হিউম্যান ব্রেইন এমন একটা জিনিস সাইকোলজিতে কাজ করে, যে হচ্ছে 1 সপ্তাহ পর তোমার হাতে হয়তো অনেক কিছুই পড়া ভুলে যায়, কিন্তু পরের বার যাতে তুমি পড়ার সময় এই পড়াগুলো মনে আসে, এই জন্য বইটা তোমার মতো করে গুছায় নিতে হবে। এই জন্য তুমি অবশ্যই তোমার জন্য একটা নোটবুক রাখতে পারো, যে এই টপিকের পরে এই টপিক পড়ছিলাম,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে সময় লাইভ এক্সাম গুলো দিবা, এই এক্সাম গুলো দেওয়ার পর ভুলগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এবং ভুলগুলো আইডেন্টিফাই করার পর এগুলো নিজের একটা পার্সোনাল খাতা বা হচ্ছে গুগল নোটবুক বা যে কোনো জায়গায় হোক একটা সোর্সের মাধ্যমে এগুলো লিখে রাখতে হবে, যাতে পরবর্তী সময় এই ভুলগুলো না হয়। আর কোন টপিক থেকে ভুল হচ্ছে এই টপিকটা সহ টোটালটা আবার পড়ে ফেলতে হবে, যেটা হচ্ছে তোমাকে একবার রিভিশনও হেল্প করলো, তোমার ভুলটাও আসলে কমে যেতে খুব বেশি একটা সাহায্য করলো। এভাবে হচ্ছে তুমি পড়ার টাইম সেকেন্ড মানে পরের বার রিভিশনে খুব কমায় আনতে পারবে। তো তৃতীয় টপিকটা হচ্ছে নিজের মার্কস নিয়ে সন্তুষ্টি না থাকা, বাসা কোচিং থেকে প্রেশার, এবং নিজে মানে একটু চালাকি করে 2-4টার বেশি অধিক কোচিং সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে পড়া, যেটা হচ্ছে খুবই একটা মানে করুণ একটা বিষয়। শুনো, যারা হচ্ছে 2টা বা 4টা কোচিং এর উপরে যে প্রিপারেশন নিতে যাইতে চাচ্ছ, তাদের অবশ্যই সাধুবাদ জানাই আমি। যত বেশি এক্সাম তত অবশ্যই ভালো হবে তোমাদের জন্য। কিন্তু কোনো সময় 4টা বা 5টা যাই কোচিং বা 2টা 3টা যাই কোচিং এ করো, 4টা কোচিং কেই নিজের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখবে না। ঠিক আছে, তুমি যেই কোচিংটা থেকে মনে করো যে না এই কোচিং এর থেকে পড়ে আমি সবকিছু ভালো শিখতেছি, আমার সবকিছু কন্টিনিউ হচ্ছে, এই কোচিংটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাখবা। এবং এই কোচিং অনুযায়ী প্রত্যেকটা মানে এক্সাম দিবা। আর অন্য যে এক্সাম গুলো যেগুলো দিতে যাচ্ছ, এগুলো হচ্ছে রেসিডুয়াল ভলিউম, মানে তোমার হচ্ছে ব্রেইনে যে মানে সংক্ষিপ্ত যা আছে এই অনুযায়ী যে পরীক্ষা দিবা। আর এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, জিনিসটা আসলে বললে খারাপ দেখে, তারপর আমি বলতে চাই যে রেটিনা বা তুমি যে বড় সেন্টারই দাও অনেকেই পরীক্ষা দেয়। তো এই সমস্ত পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত কোচিং হচ্ছে তোমার ডিরেক্ট বাসায় ফোন দেয় মার্ক খারাপ করলেই, বা অনেক কিছু করে বাসায়, অনেকে ভাইয়েরা কল দেয়, অনেক কিছু প্যারা দেয়। তুমি যদি এদেরকে তোমার ফার্স্ট প্রায়োরিটি না রাখো, ধরো সাপোজ তুমি সাবাসকেই তোমার ফার্স্ট প্রায়োরিটি রাখলা যে না ভাই এই জায়গা থেকে আমার প্রিপারেশন ট্র্যাকারটা লং হচ্ছে, তো আমি হচ্ছে সাবাস থেকে আমি করতে যাচ্ছি, কিন্তু ওইগুলো জাস্ট পরীক্ষা দিই, কিন্তু ওইগুলো যেহেতু আমি রিভিশন তেমন একটা দিয়ে যেতে পারি না, তার জন্য আমার তো অবশ্যই মার্ক খারাপ হবে। তো এই সমস্ত কোচিং সেন্টার থেকে যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলো অবশ্যই ব্লক দিয়ে দিবা। ব্লক দিলে হবে কি, তুমি এই জিনিসগুলো একটু প্রেশারটা কম থাকবে তোমার মাথার উপর, যে না আমি যাচ্ছি, আমি জাস্ট আমার রেসিডুয়াল ভলিউম কাজে লাগাচ্ছি। আর সবসময় একটা জিনিস মেনটেন করার চেষ্টা করবে যে রেসিডুয়াল ভলিউম ধরো 100 মার্কে যদি পরীক্ষায় 60+ পাও, তারপরও মনে করবা যে না আমি উইদাউট রিভিশন বা হালকা রিভিশন দিয়ে যে এরকম পাইতেছি, যা হচ্ছে আমার খুবই একটা মানে হেল্পফুল একটা বিষয়, যা এইটি আমাকে পরে সামনে আরো আগায় নিয়ে যাবে, এইটি আস্তে আস্তে তোমার কনফিডেন্স বিল্ড করবে। এইভাবে দেখবা এরকম রেসিডুয়াল ভলিউম কাজে লাগে যেতে যেতে সমস্যার সাথে এক্সাম দিতে দিতে লাস্টের সময় দেখবা কোনো জায়গায় উইদাউট প্রিপারেশন তোমার শুধু 70+ বা 75+ মার্ক থাকতেছে, হ্যাঁ, আমি একটু এখানে যেটা একটু অ্যাড হচ্ছে করি পরে। ফাহিম, দ্বারা আমি একটু অ্যাড করি। ধর, ভাইয়া। এই যে রেসিডুয়াল ভলিউম থেকে তোমরা যে 60 মার্ক পাইলা 100 থেকে, তো এই 60 মার্ক কিন্তু আসলেই তোমার স্ট্রং জোন, মানে তুমি এটা খুব ভালো পারো, তোমার মনে থাকে। তাহলে ওই যে বাকি যে তুমি 30টা প্রশ্ন ভুল করছো, ওই 30টা প্রশ্ন কি তোমার গ্যাপের জায়গা? তাহলে এই যে তুমি রেসিডুয়াল ভলিউম থেকে এক্সামটা দিচ্ছ, এটা কিন্তু আসলে তোমার আরেকটা উপায় যে তোমার গ্যাপ খুঁজে বের করার, তাই না? মানে তুমি যে হম 30টা প্রশ্ন ভুল হম করছো ওই 30টাই আসলে তোমার গ্যাপ, তো তোমার বাসায় যায় যদি এই 30টা পড়ে ফেলো, তোমার কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে গেলো প্রিপারেশনটা, রাইট? ওকে ফাইন, কন্টিনিউ কর। হ্যাঁ, তারপর হচ্ছে এভাবে রেসিডুয়াল ভলিউম সহ কন্টিনিউ করলাম। আর যারা যে সমস্ত কোচিং বেশি প্যারা দেয়, আমি জানি অফলাইনে কোচিং গুলো হচ্ছে প্রচুর প্যারা দেয়, এদের ক্ষেত্রে যা জাস্ট এরকম করে এক্সাম দিবা। আমার এই এই মেথডটা আমি একজন ডিএমসি এর একজন আপুর কাছ থেকে ফলো করতাম, উনি কি মেবি K79 এর একজন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তিনি এইভাবেই ফলো করছে, অনলাইন একটা কোচিং প্রায়োরিটি রাখছে। যেরকম আমরা সাবাসে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, আমরা সাবাসেই লাস্ট পর্যন্ত করছিলাম। তো হচ্ছে এরকম অনলাইনে একটা কোচিং প্রায়োরিটি রেখে অফলাইনে জাস্ট এক্সাম দিত, যেগুলো বেশি প্যারা দিত এগুলো হলো ব্লক লিস্টে ফেলাই দিত, ও জাস্ট নিজের মতো যে এক্সাম গুলো দিত। আর হচ্ছে ভুলগুলো আইডেন্টিফাই করতো, এই ভুল অনুযায়ী কাজ করে নিজের হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা আরো স্ট্রং করতো। তো এভাবে হচ্ছে তুমি 2-3টা কোচিং সেন্টার ওদিকে করলে এগুলো হচ্ছে তুমি কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা টপিক যে পড়ার সময় কিভাবে বাড়াবো। ভাই সবাই তো শুনি যে 10 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা পরে, আমি তো হচ্ছে 6-7 ঘন্টার উপরে পড়তে পারি না, পড়লে অবস্থা খারাপ হয়ে যায়, একদিন পড়লে 2-3 দিন পড়তে পারি না। তো এটা হচ্ছে শাওন ভাইয়ের কাছ থেকে আমরা শিখছিলাম, সেই জিনিসটা আমি আরেকবার রিপিট করছি। যে হচ্ছে ধরো আহ, তোমার অনেক ফ্রেন্ডরাই চান্স পেয়ে গেল, অবশ্যই চান্স পেয়েছে, তো এরা হচ্ছে বিভিন্ন এদের ক্লাস শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায়, মানে তোমার হোয়াইট কোট থেকে শুরু করে বিভিন্ন স্বনামধন্য ভার্সিটিতে যে নিজেদের পোস্ট করবে, ডিপি দিবে, এগুলো নিজের ভিতরে একটা ফুয়েল হিসেবে রাখবা, যে না ওরা গেছে, ওরা চান্স পাইছে, আজকে আমার এরকম একটা পোস্ট মাথায় আসছে, মানে রাইট। আজকে একেবারে অবস্থা খারাপ আছে বইয়ে। হ্যাঁ,
তো হচ্ছে আজকে যদি আমি টার্গেট রাখি যে রাত্র 12টা পর্যন্ত পড়বো, তাইলে ওই যে ওই পোস্টটা দেখলাম, ওইটার জন্যই আমার শাস্তি হিসেবে আমার আরো 1 ঘন্টা পড়তে হবে। এটা আমার শাস্তি। কারণ আমি ফার্স্ট টাইম আমি ভালো মতো হয়তো পড়িনি, বা পড়লেও হয়তো চান্স মিস হয়েছে, এইবার মানে চান্স আমার পেতেই হবে। যার জন্য হচ্ছে রাতে আমি আরো 1 ঘন্টা এক্সট্রা করে পড়বো। তো ধরো তুমি একটা একটা পর্যন্ত টাইম নিয়ে গেলে তোমার পড়ার সময় রাত্র। হ্যাঁ, এখন আবার কিভাবে লং করবা? ধরো হচ্ছে একটার পর আরো যাইতে চাও, এখন তুমি নিজের বুঝাবা যে না আমি আরো 30 মিনিট পড়বো। তো 30 মিনিট পড়লাম, খুব কষ্ট হইলো পড়ার পর। তারপর আবার নিজেকে নিজে ফোর্স করবা। এইভাবে ফোর্স করতে হবে ভাই, এইভাবে করতে করতে একটা সময় পর নিজের উপর নিজে খাপ খাইয়া যাবে, দেখবা পড়ার টাইমটা খুবই মানে লং হচ্ছে। তুমি হচ্ছে এরপর ধরো 1:30 পর্যন্ত পড়লা, তুমি বললা না আমি আরো 25 মিনিট পড়বো, তারপর দেখলা যে 1 ঘন্টা তোমার অটোমেটিকলি প্রায় 2 ঘন্টা কাছাকাছি চলে গেল। তারপর বললা যে না আমি আরো 10 মিনিট আরো এক্সট্রা পড়বো। তো এভাবে 10 মিনিট করার পর 10 মিনিট হইলে আবার 5 মিনিট পড়বো, দেখবেন যেই জায়গায় তুমি 12টায় পইরা আসতে চাইছিলা, সেই জায়গায় তুমি এক্সট্রা দুইটা আড়াইটা পর্যন্ত রাতে পড়া হয়ে গেছে। এটা হচ্ছে খুবই একটা মানে স্ট্রং মেথড, আচ্ছা, এই যে এটা আমরা শাওন এটা ভাইয়ের কাছ হচ্ছে থেকে আমার শিখছিলাম। আমার পড়ার সময় নিজস্ব হ্যাঁ মেথড। হ্যাঁ ফাহিম, আমি একটু আর কিছু টপিক অ্যাড করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমাকে দেখা যাচ্ছে তো, ভিডিওতে জি জি দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আমাকে? আচ্ছা, তো ফাহিম যেই কথাটা বললো যে 12টার সময় ঘুমে ধরে গেছে, হ্যাঁ, স্বাভাবিক একটা ঘটনা। সারাদিন পড়ার পর, সারাদিন কাজ করার পর মানুষ হিসেবে 12টার সময় ঘুম আসবেই। কিন্তু কিভাবে এটাকে আরো 2-3 ঘন্টা এক্সপান্ড করা যায়? আমি আমার কলেজ লাইফে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমার মনের মধ্যে প্রচুর জেদ ছিল, বুঝছো? ওই যে ফাইমের কথা বলো না, ফুয়েলের কথা, এরকম অসংখ্য ফুয়েল ছিল, বুঝছো? মানে আমি এটা এখন শেয়ার করতেছি না, জাস্ট বলতেছি যে জেদের এত কারণ ছিল যে আমি ডেইলি 15-16 ঘন্টা পড়তাম। তো আমি তো মানুষ, 11টা 12টার সময় তো ঘুমে ধরে যাইতো। আমি কি করতাম জানো? আমি তখন একটা ক্যালকুলেশনে বসতাম, খাতা কলম নিয়ে না, মাথার মধ্যেই ক্যালকুলেশনে বসতাম। এই মুহূর্তে বাংলাদেশে কতজন স্টুডেন্ট পড়তেছে? রাত 12টা বাজে। তাহলে আমি ধরতে পারি যদি 1 লাখ স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দেয়, তাহলে এই মুহূর্তে হয়তোবা 20,000 জন পড়তেছে। যেহেতু রাত 12টা বাইজে গেছে, যাদের কোনো ফ্যামিলিয়াল প্রবলেম নাই, যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন নাই, তারা অবশ্যই এখন পড়তেছে না, তারা ঘুমাচ্ছে। 20,000 জন হয়তো বা এমন আছে যারা স্টিল নাও পড়তেছে। আধা ঘন্টা পর, আমি যখন আধা ঘন্টা পড়লাম, আধা ঘন্টা পড়ার পর 12:30টার সময় আমি চিন্তা করতাম যে এই মুহূর্তে বাংলাদেশে কতজন পড়তেছে। আমি মোটামুটি শিওর এর মধ্যে অর্ধেক ঘুমায় গেছে বা অর্ধেক পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, হয় ফেসবুক চালাচ্ছে, নয় রিলস দেখতেছে, নয় তারা পড়াশোনা থেকে উঠে গেছে। 10,000 জন হয়তো নাইমা পড়ছে রাত 12:30। আমি চিন্তা করতাম এই মুহূর্তে আমার কম্পিটিটর 10,000 জন, আমি আরও আধা ঘন্টা পড়বো। রাত 1টার সময় আমি বসে চিন্তা করতাম এই মুহূর্তে কতজন পড়তেছে। হয়তোবা এই মুহূর্তে 4,000 জন পড়তেছে রাত 1টার সময়, শীতের রাতে সর্বোচ্চ হইলে 4,000 জন পড়তেছে। আমি অলরেডি সরকারি মেডিকেলে ঢুকে গেছি, সরকারি মেডিকেলের সিট 4,000। তাহলে আমি এখন থেকে যত পড়ব তত আমার মেরিট পজিশন আগাইতে থাকবে। রাত বাজে 2টা, আমি চিন্তা করতাম এই মুহূর্তে কয়জন বাপের বেটা পড়তেছে। আমি চিন্তা করতাম এই মুহূর্তে হাইয়েস্ট হইলে সারা বাংলাদেশে 1,000 জন পড়তেছে। তার মানে আমি এখন থেকে যত মিনিট পড়তে থাকবো তত আমার মেরিট পজিশন আগাইতে থাকবে। যখন রাত 2:30 বা 3টা, মানে মাথা আমার একদম ধুলে যাচ্ছে, তখন আমি চিন্তা করতাম যে এমন কেউ কি আছে যে এখনো পড়তেছে? যদি পড়া থাকে তার সাথে আমার এখন কম্পিটিশন। কথা কি বুঝতে পারছো? মানে আমি এমনভাবে নিজেকে অ্যাপ্রোচ করতাম যে আমার ভাগ্যে আছে কিনা আমি জানি না, বুঝছো? আমি তো জেএসসিতে এ প্লাস পাই নাই, তোমরা অনেকে জানো না, জেএসসিতে আমার ছিল 4.95। তো অনেকেই আমারে বলছিল যে সায়েন্স নিও না, এ প্লাস পাও নাই, তুমি যদি সায়েন্স নাও তাহলে আবার এসএসসিতে ফেল করবা, এরকম অনেকে বলছিল। তো আমি কখনো কোনো উত্তর দেইনি, আমি জাস্ট আল্লাহর কাছে এইটুকু বলছি যে আল্লাহ, আমি হয়তোবা পড়াশোনা করি নাই, আমার গ্যাপ ছিল, যার কারণে আমাকে দেও নাই। কিন্তু আমি এইটুকু প্রার্থনা করি, এইটুকু দোয়া করি যে আমি এমন বেশি পরিশ্রম করব যে আমার পরিশ্রমের মূল্যটা আল্লাহ তুমি আমারে দিও। মানে আমি আমার সৃষ্টিকর্তারে আমি কনভিন্স করব যে এই পজিশনটার জন্য আমি ফিট। যদিও আমার নাম সরকারি মেডিকেলে 4,000-এর খাতায় নাও থাকতো, আমি আল্লাহরে কনভিন্স করব যে প্লিজ এমন একজনের নামের জায়গায় আমার নাম বসাও যার থেকে আমি বেশি পরিশ্রম করতেছি। সামনের 5 বছর ওই ব্যক্তির থেকে আমি বেশি পরিশ্রম করতে পারবো, এটা আমি এখন প্রমাণ দিচ্ছি। আমি যেটার জন্য ফিট, আমি আমার সৃষ্টিকর্তারে কনভিন্স করতেছি। এবং এই জিনিসটা সবসময় মাথায় ঘোরা চাই যে আমি 1 ঘন্টা এই মুহূর্তে বাংলাদেশে পড়তেছি, আরও স্টুডেন্ট 1 ঘন্টায় পড়তেছে। কখন পড়তেছে না বলো তো? কখন পড়তেছে না? যখন পড়ার টাইম না। যেমন ভোর 5টার পরে কয়জন স্টুডেন্ট বাংলাদেশে পড়ে?
রাত 12টার পরে কয়জন স্টুডেন্ট বাংলাদেশে পড়ে? খুব কম। তাহলে ওই টাইমটায় তুমি এমনভাবে মাথাকে ট্রেন করবা যে আমি 1 মিনিট পড়তেছি মানে আমার মেরিট পজিশন 1 আগে, 1 ঘন্টা পড়তেছি মানে মেরিট পজিশন 60 আগে, 2 ঘন্টা পড়তেছি মানে মেরিট পজিশন 120 আগে। ডেইলি এই জিনিসটা মাথায় রাখবা, 6 মাস এমনি চলো, তোমার হারানোর মতো বাপের বেটা এই বাংলাদেশে নাই ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো আমি ওদেরকে বলছিলাম, বুঝছো? তো ওরা যে জিনিসটা মনে রেখে অ্যাপ্লাই করছে, আমি এই জন্য এখন টিচার হিসেবে আমি এখন প্রাউড ফিল করছি। সত্যি কথা, তোমার চোখে মুখে দেখতে পাওয়ার কথা। আমি ওদেরকে অনেক কথাই বলি অনেক সময়, কিন্তু ওরা যে এইভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমি আসলে এভাবে চিন্তা করিনি। ওকে ফাহিম, আরো কিছু বলতে চাইলে বলতে পারিস। ফাহিম কি আরো কিছু বলবে? জি ভাই, আর দুইটা একটু জিনিস নিয়ে একটু বলতে চাই। তো হচ্ছে তোমরা এভাবেই মোটামুটি পড়ার টাইমটা বাড়াইতে পারবা। তো আবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসে যে ভাইয়া পড়তেছি, রোগাক্রান্ত হয়ে গেলাম বা অন্য কোনো ইস্যুর কারণে পড়া পিছিয়ে গেলাম, মানে এখন তো অনেক মানে ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, অনেক আগে গেছে, এক্সাম গুলো অনেকে আগায় দিছে, অনেকে তো আগায় গেছে, তো এখন আমার কি সম্ভব? আসলে যেহেতু তুমি পিছাইছো, এখন এইটার ক্ষেত্রে অবশ্যই একটা সহজ সলভ হইলে গিয়ে আবার শুরু করা, তাই না? এখন তুমি যদি চিন্তা করো যে ভাই আমার তো মানে অনেক পিছিয়ে গেছি, তো হচ্ছে এখন যদি মানে এখন শুরুই না করি, মানে এখন তো আমি আর পারবো না ওদের সাথে, এইটা চিন্তা করলে আগেই মানে ট্র্যাক থেকে হারায় যাবা। ঠিক আছে? তুমি শুরু করো, তুমি পারবা না না পারবে এটা তো আল্লাহ জানে। তোমার কপালে একটা সিট যদি আল্লাহ লিখে রাখে, তাহলে এটা তো অবশ্যই তুমি পাবা। তো হচ্ছে এই ক্ষেত্রে শুরু এভাবে করবা যে আমি যেভাবে মানে হারাইছি, ধরো তুমি 2 সপ্তাহ পরে গ্যাপ পড়লো, আমি এই গ্যাপটা কিভাবে উঠাবো? এক্ষেত্রে তোমার পরিশ্রমের পরিমাণ বাড়ায় দিতে হবে, অনেক বাড়াইতে হবে। তোমার ডেইলি অনেকক্ষণ পড়তে হবে, যেটা তোমার নিজের ক্যালিবারের উপর ডিপেন্ড করে, তুমি কতটুকু পড়তে মানে তোমার মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে যে তুমি কতটুকু নিতে পারো এইটার উপর। তারপর ওইটা কিভাবে হবে, যে যেইটা লাইভ হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, এক্সাম গুলো হচ্ছে, এইগুলো তো আমি দিব, এই এক্সাম গুলো মিস করা যাবে না, তাহলে তো আরো পিছিয়ে না। এই এক্সাম গুলো প্রত্যেক দিন কন্টিনিউ করব, এবং কন্টিনিউ করার পাশাপাশি আমি যে পিসের যে গ্যাপ ছিল, আমার যে পিসের যে 13-14 দিনের একটা গ্যাপ ছিল, এই গ্যাপ গুলো প্রত্যেক দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা করে আমি পড়বো। এতে দেখা যাবে কি, ধরো তোমার 14 দিনে একটা গ্যাপ, ধরো 8 কি 10 দিনের মধ্যে গ্যাপও ফিল আপ, তোমার ডেইলি রুটিনের সাথেও তুমি আগাইতেছো, সবকিছু মিলে তুমি আবার ওভারঅল একটা ট্র্যাকে চলে আসছো। তো এইটা হচ্ছে মূলত গ্যাপ থেকে বেঁচে ওঠার একটা উপায়। এবং এইটা আমার খুবই কাজে দিছিল, কারণ আমি পরীক্ষার প্রায় 2 মাস আগে, 1.5-2 মাস আগে মানে ডেঙ্গুতে পড়ছিলাম। ওই সময় মাথা পুরা হ্যাং হয়ে গেছিল, মানে নিজে মানে মোটিভ হারাই ফেলছিলাম। তারপরও ভাইয়ারই নির্দেশে মানে আহ উপদেশে মাধ্যমে এই শাওন ভাইকে মেসেজ দিছিলাম। ভাইয়া বলছিল এইভাবে এভাবে শুরু কর, শুরু করলে দেখ কি হয়। তো হচ্ছে আমরা এভাবে শুরু করছিলাম, এবং আহ, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একটা মানে চান্স নিশ্চিত হয়েছে। তো এভাবে তোমরা হচ্ছে পিছে কিভাবে পড়লে এই পড়াটা কিভাবে আগাবে, এইটার লিখে সবচেয়ে একটা বেস্ট একটা ওয়ে। ঠিক আছে? আর একটা হচ্ছে জিকে ইংলিশ মানে কোন টাইমে পড়বো ভাই, মানে আর অনেকে তো শুধুই বিসিএস 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 বলে, যে বিসিএস এর কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস সলভ করলে তো হচ্ছে মানে সব কমন পাওয়া যায়। এটা আসলে তোমরা বুঝবা না বিসিএস কোয়েশ্চেনটা আসলে সলভ করার নিয়মটা কি। আমি একটা ট্রিক্স বলি। ধরো হচ্ছে মুক্তিযুদ্ধ দিয়ে একটা কোয়েশ্চেন বললো যে সিতারা বেগম কোন নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। হ্যাঁ, এখন তুমি তো জাস্ট বিসিএস কোয়েশ্চেনটা কইরা গেলা, কিন্তু যারা হচ্ছে কোয়েশ্চেন করে ওনাদের মাইন্ডসেট কি, যে এই কোয়েশ্চেন রিলেটেড কোন টপিকটা আছে। ঠিক আছে? যে মুক্তিযুদ্ধের সময়, তাহলে এই টপিক রিলেটেড হলে কি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কি 11টা সেক্টরে কি সেক্টর কমান্ডার ছিল, তারপর এই অনুযায়ী মানে কারা কোন কোন যুদ্ধক্ষেত্রে ভাগ করা হয়েছিল কোন কোন এলাকাকে। ঠিক আছে? তারপর হচ্ছে আহ বিভিন্ন মানে যেমন সিতারা বেগম ছিল, তারপর হচ্ছে তোমার কাকুন বিবি ছিল, তারপর হচ্ছে ইউকে চিং মারমা ছিল, এরা হচ্ছে কোন কোন ভাগে বিভক্ত ছিল, এগুলো হচ্ছে তুমি বুঝবা না। যার জন্য হচ্ছে যারা যারা বিসিএস বিসিএস বলে, শুধু তাদের কথা শুনে শুধু বিসিএস সলভ করে যেও না। আমাদের সাবাসের এখানে তোমাদের প্রত্যেকটা মানে ক্লাসই এভাবে জিকে ইংলিশ এভাবে সলভ করা হবে, যে হচ্ছে টপিক ওয়াইজ, যে এই টপিকটা দিয়ে বিসিএস আসছে, এটা দিয়ে যদি মেডিকেলও আসে, তাহলে কোন রিলেটেড মানে কোশ্চেন গুলো আসতে পারে। তো হচ্ছে এভাবে হচ্ছে সলভ করানো হবে ইনশাল্লাহ। তোমরা যুক্ত থেকো। মোটামুটি এটাই ছিল আমার মোটামুটি কিছু টুকটাক কথা। আশা করি টুকটাক সবাই উপকৃত হবা যদি একটু কাজে লাগাও।
এবং তোমাদের জন্য দোয়া করি তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনটা যাতে আল্লাহ আরো সহজ করে দেয়, তোমাদের জার্নিটা যাতে সাবাসের সাথে আরো স্মুথ হয়, যার জন্য সবসময় আমার দোয়া থাকবে। ওকে, জি খুবই ভাই। গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিন্তু আসলে ফাহিম দিছে। ঠিক আছে, মানে পয়েন্ট বাই পয়েন্ট যে কথাগুলা তোমরা পরবর্তীতে রিভিউ করতে পারবা, এটা রেকর্ড কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, শুরুতে রায়হান রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলছিল। এখন আহ, ফাহিম মূলত প্রিপারেশন প্লাস মোটিভেশন কিভাবে দুইটা একসাথে ধরে রাখা যায় এটা নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। ঠিক আছে, তো আমি নেক্সট রেগুলার যে আমাদের টপিক ছিল তার মধ্যে যাচ্ছি। জিকে ইংলিশে গুরুত্ব না দেওয়া, তো এটা তো অলরেডি কিছু কথা মাধ্যমে আমাদের চলে আসছে যে জিকে ইংলিশে আগে ছিল 25, এখন আসলে জিকের মধ্যে মানবিক গুণাবলী অ্যাড করা যায়, তাহলে বলা যায় 30 মার্ক। তাই না? তার মানে 3 ভাগের 1 ভাগ মার্ক তোমার জিকে ইংলিশে। তো তুমি পিসিবি পড়তেছো, তোমার স্কুল লাইফ থেকে বায়োলজি পড়তেছো, স্কুল লাইফ থেকে কেমিস্ট্রি ফিজিক্স পড়তেছো, ওইটার কন্টিনিউশন আবার কলেজ লাইফে তুমি পিসিবি পড়ছো। বাট জিকে ইংলিশ কিন্তু এমনভাবে অ্যাডমিশন স্টাইলে তুমি কখনো পড়ো নাই। তাহলে তুমি যদি 26 ব্যাচ হও বা তুমি 27 বা মানে তুমি যদি প্রি মেডিকেল বা একাডেমিক স্টুডেন্ট হও, তোমার উচিত প্রত্যেক শুক্রবারে অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা করে জিকে ইংলিশে সময় দেওয়া। এখন থেকে প্রত্যেক শুক্রবার। আমি আমার এক স্টুডেন্টের ছোট বোন, এক স্টুডেন্টের ছোট বোন, মানে যে স্টুডেন্ট অলরেডি চান্স পেয়ে গেছে, ওই ছোট বোনকে পরামর্শ দিছিলাম যে তুমি এখন থেকে, সে মনে হয় 26 মনে হয়, ঠিক আছে, তুমি এখন থেকে হচ্ছে প্রত্যেক শুক্রবার ইংলিশ হচ্ছে বা জিকে 2 ঘন্টা করে আগায় রাখো অ্যাডমিশন স্টাইলে। মোটামুটি 2 বছর হয়ে গেছে তার আমি সাজেশন দিয়েছি, বা 1.5 বছর মতো হয়ে গেছে। সে আলহামদুলিল্লাহ অনেক কিছু শেষ করে ফেলছে। ঠিক আছে, আমি দেখা যাবে সে অ্যাডমিশনে ঢোকার পর তার মধ্যে এগুলো নিয়ে আর কোনো টেনশন নাই। তাহলে যারা এটা একাডেমিক একাডেমিক অবস্থায় যারা আমার এই লাইভটা দেখতেছো বা এই ভিডিও দেখতেছো, তারা অবশ্যই কী করো, প্রত্যেক শুক্রবার টাইম দেবা। আর যারা সেকেন্ড টাইমার এই মুহূর্তে যারা সেকেন্ড টাইমার, তোমাদের উচিত কি, ডেইলি পড়া, কোনো মাফ নাই, ডেইলি। যদি তুমি আধা ঘন্টাও পড়ো তাও আমি খুশি, তুমি আধা ঘন্টা পড়লেও খুশি, তাও তুমি ডেইলি পড়ো। কারণ আমার বিশ্বাস তুমি এখন থেকে যদি আধা ঘন্টা পড়ো, তুমি যখন মজা পাওয়া যাবা, তুমি ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টা নিজে নিজে পড়বা, আমার বলতে হবে না। ঠিক আছে, তো তোমার এখন কি করতে হবে, ভাই আধা ঘন্টা কেমনে পড়বো, একটু পড়ার স্টাইলটা বলে দেন না। অনেক ক্লাস দেওয়া আছে না, আর কে ক্লাস দেওয়া আছে তো। ঠিক আছে, আচ্ছা, আবার কি আমার ভিডিওতে সমস্যা করতেছে কিনা? আচ্ছা, আমার ভিডিওতে মনে হয় একটু সমস্যা করতেছে, একটু অপেক্ষা করো, হ্যাঁ। আহ, তোমাদের প্রশ্ন নিব, এই যে এই প্রশ্নটার পরে আমি তোমাদের প্রশ্ন নিব, তোমাদের সাথে কথা বলবো তোমাদের সমস্যাগুলো নিয়ে। আচ্ছা, আমার মনে হয় ওয়েব ক্যামটা বাই এনি চান্স অফ হয়ে আছে। আমি দেখতেছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো তোমরা জিজ্ঞেস করো, তোমাদের প্রশ্নগুলো আনসার দিয়ে ফেলি আমি, হ্যাঁ। তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ, শেখ লাবিবা নাকি লাইবা? আচ্ছা, উম, লাইবা বা লাবিবা যে হোক, তোমার প্রশ্নগুলো জিজ্ঞেস করো, আমি তোমাকে হচ্ছে আনমিউট করতেছি, তুমি চাইলে একদম ভয়েসে জিজ্ঞেস করতে পারো। তুমি হচ্ছে আনমিউট করে কথা বলতে পারবা এখন, লাবিবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আমার কিছু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। রেটিনার যে ক্লাসগুলো হয় ওরা তো মানে তেমন একটা পড়ায় না, বাট ওদের হচ্ছে অনেক টাইম নিয়ে ক্লাস নেয়, এন্ড ওই ক্লাসে তেমন কোনো উপকারও হয় না। এখন জোর করে ভর্তি করাইছে, ওখানে প্রচুর টাইম ওয়েস্ট হয়। এখন এটা কিভাবে মানে ইউটিলাইজ করব টাইমটাকে? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। আই মিন আমি ওই ক্লাস শুরুতে, করলে হচ্ছে পরে, হ্যাঁ বলো, সমস্যা হ্যাঁ নেই। পরে হচ্ছে আর কি প্রবলেম হয় অনেক। মানে বাসায় আসলে একদম টায়ার্ড লাগে, তারপর যাওয়া আসারও টাইম ওয়েস্ট হয়। এই আর এই আর কি। আচ্ছা, তো এটা নিয়ে আমি তাহলে একটা উদাহরণ দিয়ে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমার ভিডিও হয়তো বা অফ আছে, সমস্যা নেই, ভিডিও অফ থাকুক আপাতত। আমি অফলাইনে একটা স্টুডেন্ট পড়াইতাম। ঠিক আছে, অফলাইনে একদম শুরুতে যখন আমি পড়াই স্টুডেন্টদের, তো তার সেম প্রবলেম। কি প্রবলেম? সে আবার একটা না, সে আবার দুইটাতে ভর্তি হয়েছে। সে হচ্ছে রেটিনাতে ভর্তি হয়েছে, প্লাস সম্ভবত উন্মেষে ভর্তি হয়েছিল। তো মোটামুটি 3 ঘন্টা মতো ক্লাস হয়, তাই না? 3 ঘন্টা মতো ক্লাস হয়। তো এই ক্লাস করতে গিয়ে তো প্রথমত যাওয়া আসার টাইম, ওইখানে ক্লাস করা, আবার এক্সামও হয় মাঝখানে, পরে বাসায় এসে পড়ার টাইম পায় না। দেখা গেছে আমার পড়া আর কভার করতে পারতেছে না। তো এখন এটা সমাধান কি? আমি যেই সমাধানটা দিছিলাম প্রাইমারি ভাবে, যে দেখো, তোমার কাছে একটা রুটিন আছে, একটা রুটিন আছে না,
কি কি ক্লাস হবে নেক্সট এক সপ্তাহে বলে দেয় কিন্তু। তো ওই রুটিনে ধরো তোমার উদ্ভিদ সাহিত্য পড়লো, উদ্ভিদ সাহিত্য তো তারা কিছু হলেও তো পড়াবে, মানে ধরলাম তাদের ক্লাস এতটাও ইফেক্টিভ না, বাট যেই টপিকগুলো তারা পড়ায় না এগুলা কিন্তু শর্ট করে পড়ায়। মানে মেডিকেল স্টুডেন্টরাই তো ক্লাস নেয়, হয়তো বা জুনিয়র স্টুডেন্টরা ক্লাস নেয়, যার কারণে এতটা ইফেক্টিভ হয় না। সত্যি কথা, শুধু রেটিনা না, সব কোচিংয়ের একই অবস্থা, যে যেই স্টুডেন্টরা ক্লাস নেয় তারা একটু জুনিয়র স্টুডেন্ট, যার কারণে তো ইফেক্টিভ ক্লাস নিতে পারে না, সিনিয়ররা সময় পায় না। আচ্ছা, তাহলে কি করা যায়? দেখো, যেই ক্লাসটা তারা নিতেছে, এই ক্লাসটা যদি কোষ বিভাজন হয় তোমার করার দরকার নাই, ক্লাসটা যদি ব্রায়োফাইটা হয় করার দরকার নাই, ক্লাসটা যদি জীব প্রযুক্তি হয় করার দরকার নাই, ক্লাসটা যদি কোষ শ্বসন হয়, শৈবাল ছত্রাক হয়, উদ্ভিদ সাহিত্য হয়, জীবের পরিবেশ বিস্তার হয়, তাইলে তোমার ওইখানে অ্যাটেন্ড করা উচিত, অন্তত রিভিউ করার জন্য বা প্রশ্ন করার জন্য। কারণ তুমি আমার কাছে পড়তেছো ভালো কথা, তোমার অনেক প্রশ্নই হয়তো বা তুমি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারতেছো না, তুমি মেসেজ দিচ্ছ বা মেন্টরদের জিজ্ঞেস করতেছো, তাই না? এরপরে মানুষের কিছু প্রবলেম বের হয় না, তো তুমি ওইগুলো জিজ্ঞেস করার জন্য অন্তত ক্লাসে যাইতে পারো। এক নাম্বার, যদিও এটা তোমাদের বেশিরভাগ সাবাসে সলভ হয়ে যাবে, তারপরে আমি বললাম। দুই নাম্বার হচ্ছে ওই যে রিভিশনের কথাটা বললাম, যে শর্ট টাইম রিভিশনে কিছু ক্লাস থাকে না, আমরা অনলাইনে ওয়ান শট ক্লাস দেই না, ওই ওয়ান শট ক্লাসে যদি তুমি নিতে পারো তাহলে তোমার কিন্তু অনেকটাই কাজে আসে। আমি দেখছি যে ওই যে আমার যে স্টুডেন্টরা ছিল, আমি তাকে একই কথা বলছি, সেটা ফলো করছে, যে সব ক্লাস করে নাই, যেই ক্লাসগুলো তার মনে হয় যে না এই ক্লাস আমার দরকার, আমি একটু রিভিশন করতে চাই, সে যায় ক্লাস করছে, 2 ঘন্টা মনোযোগ দিয়ে শুনছে, কোনো কিছু নোট টোট তেমন কিছু করে না, যায় শুনছে, পড়া রিভিউ হয়ে গেছে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে তুমি কি করবা? এক্সাম তো ডেলি দিবা, এক্সাম দেওয়ার জন্য তুমি তো যাচ্ছই, যদি তোমার মনে হয় ওই ক্লাসটা আমার দরকার নাই তুমি চলে আসবা, যদি মনে হয় ক্লাসটা করবো তাহলে তুমি এখানে থাকবা, থাইকা ওই পড়াগুলো তুমি রিভিউ করবা, তুমি রিভিশন হিসেবে নিবা, কোনো প্রশ্ন মনের মধ্যে আসলে প্রশ্ন জিজ্ঞেস করবা। আশা করি তুমি ওইখান থেকে যতটুকু আউটপুট পাওয়ার অনেকটাকে পেয়ে যাবে ইনশাল্লাহ। মানে ওইটাকে তুমি বেসিক ক্লাস হিসেবে নিবা না, বেসিক ক্লাস হিসেবে অনলাইনে ক্লাসটা রাখবা। ঠিক আছে? বাসায় বাসায় এটা তুমি বুঝাবা। আচ্ছা শোনো শোনো, এই যে একটা সুন্দর কথা আসছে যে ভাইয়া বাসায় বুঝাবো কেমনে, পরীক্ষায় মনে করো 50-30 পাইছি, ভাইয়া বাসায় কেমনে বুঝাবো? বাসায় বোঝানোর দায়িত্ব তোমার, কারণ গার্ডিয়ান তো আর জানে না যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন, তোমার বুঝাইতে হবে যে আম্মু আমি হচ্ছে বাব্বু, আমি হচ্ছে এই 2 জায়গায় ভর্তি হয়েছি, আমি এইখানে এই ক্লাস করতেছি আর এখানে এক্সাম দিচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে ক্লাস করে এত মার্ক পাইছি আর এখানে আমি রেসিডুয়াল নলেজ থেকে এই এক্সামটা দিছি, যার কারণে আমি হচ্ছে একটু মার্ক কম পাইছি, তবে তোমরা ইনশাল্লাহ এইটুকু ভরসা রাখো আমি সব জায়গায় মিলে পড়তেছি, আমি ফাঁকিবাজি করতেছি না। এই জিনিসটা জাস্ট ওদেরকে তুমি বুঝাবা, আমি এমনি বুঝাইতাম। ঠিক আছে? আশা করি কাজে আসবে। তারপরেও কাজে যদি না আসে নেক্সট সেশনে আবার জিজ্ঞেস করবো, আবার কোনো আমরা সলিউশন খুঁজবো ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত অনেক স্টুডেন্টকে মেন্টরিং করছি, তো কোনো না কোনো স্টুডেন্টের সাথে মিলে যায় ঘটনাগুলো। আচ্ছা, নেক্সট আরও কেউ কোনো কথা বলতে চাইছিল? আহ, আমি আরেকজন স্টুডেন্টকে আনমিউট করি, দাঁড়াও। লাবিবা, বুঝতে পারছো তো? এরপরও সমস্যা হলে আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা আরও সমাধান দেওয়ার চেষ্টা করবো, আরও কোনো প্রসেস বলার ট্রাই করবো। আপাতত এটা তুমি অ্যাপ্লাই করো। আমার ওই স্টুডেন্টটা এভাবেই চলছিল এবং চান্স পাইছে, সে সিলেট পড়তেছে, সিলেট মেডিকেলে সে চান্স পাইছে। ওকে, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে জান্নাত কিছু কথাবার্তা বলতে চাইলে বলতে পারো, তোমাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলো। জি ভাইয়া, আমি হচ্ছে আপনাকে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ আমি এবারে ফার্স্ট টাইমার ছিলাম। তো আমি মেইনলি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার গ্রেড মিস হয়ে যায়, যার কারণে আমি মেডিকেলে সুইচ করি, এবং খুব রিস্কি ভাবে 1.5 মাস সময় নিয়ে। তো ইউটিউবে আপনার ভিডিও দেখে আমি আপনাকে প্রথম চিনি। তো আপনার ভিডিওগুলো শেষ সময় অনেক মোটিভেট করতো আমাকে, যার কারণে আমি আল্লাহর কাছে, মানে আল্লাহর অশেষ রহমতে একটা মেডিকেলে চান্স পাই, এই আর কি। তো সেজন্য মাশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমি কয়েকটা 3টা প্রশ্ন করব আপনাকে শুধু, মানে আমার নার্ভাস লাগতেছে, আমি সরি। আচ্ছা বলো, সমস্যা নেই। জি। তো ভাইয়া, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি মানবিক গুণাবলী নিয়ে এবার খুব সাফার করছি। তো যেটা ভেবে দাগাই, বাসায় এসে কোচিং এর প্রশ্নের সাথে মিলাই দেখি যে এটা ভুল। তো ভাইয়া, আমি যেটা ভেবে দাগাইছি, যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে, ভাই সেটা তো ঠিক হতে পারতো, তাই না? তো মানবিক গুণাবলী নিয়ে এই সমস্যাটা নিয়ে আপনি একটু যদি কিছু বলতেন, যে কিভাবে বুঝবো যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। মানে আরেকটা অ্যান্সার থাকে যেটা খুব মানে মনে হয় যে এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে, কিন্তু ভাই ওটা ভুল হয়ে যায়। তো পরীক্ষার হলে ওই স্ট্রেসের মধ্যে ব্রেনে এটা প্রসেস করবো কিভাবে, এই এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা যদি আপনি এটা অ্যান্সার করেন, তারপরে আমি করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তার মানে একটা প্রশ্ন জান্নাত জিজ্ঞেস করছে যে মানবিক গুণাবলীর ক্ষেত্রে আমি যেটা ভাবতেছি এটা আনসার হচ্ছে না।
তো বিষয়টা আমি একটু উদাহরণ দিই। আমার ভিডিও হয়তো অন করা নাই, আমি জানি না ইউটিউবে ভিডিও আমি কেমনে দিব। আবার ফেস দেখা গেলে বেশি ভালোই, তো এক্সপ্রেশন থাকলে বেশি সুন্দর লাগে কথা শুনতে। আচ্ছা, সমস্যা নাই, আমি জাস্ট 1 মিনিটে এটার সমাধান দিই। ধরো বাংলাতে প্রশ্ন আসছে যে উক্তিটির মাধ্যমে কবির কোন আহ, কোন আবেগ প্রকাশ পেয়েছে। ঠিক আছে, বেদনা, ক্রোধ, তারপর হচ্ছে মনে করো এরকম বাংলা আরো কিছু শব্দ আছে না, যে বেদনার সাথে মিলে কি আক্ষেপ, আছে না এরকম? তো এইরকম জি বাংলা প্রশ্নগুলা কিন্তু স্যাররা যেটা ভাবে ওইটাই। এখন জি তাইলে তোমার ব্রেন কিভাবে কাজ করতে হবে, স্টুডেন্ট হিসেবে নাকি টিচার হিসেবে? আনসার হচ্ছে টিচার হিসেবে। আমি একটা উদাহরণ দিই। এবার একটা প্রশ্ন আসছিল জি না, যে একটা মেডিকেল স্টুডেন্ট যার কিনা মেডিকেলে ভর্তি হওয়ার পর কোনো একটা সমস্যা, তাই না? তো সে জি কি ভাইয়া, পড়া কি হচ্ছে নেওয়া না, উচিত? হতাশায় ভুগছে। হতাশায় ভুগতেছে। এখন জি জি একজন টিচার তোমার কাছ থেকে কি উত্তর জানতে চাইবে বলো? টিচারের পরামর্শ নাও, নাকি টিচার বলবে যে তুমি বাসার পরামর্শ নাও? নো নো নো, টিচারের মাইন্ড কাজ করবে তুমি আমার কাছে আসো, আমি তোমার সিনিয়র, জি আমি তোমার এখানে কেয়ারটেকার, আমি তোমার এখানে গার্ডিয়ান। টিচারের মাইন্ড তো এটাই কাজ করবে নাকি? তাহলে তুমি জি ভাই পরীক্ষার হলে মানবিক গুণাবলী উত্তর করার সময় স্টুডেন্ট হবা না, জি তুমি হবা একজন মেন্টর। মেন্টর হিসেবে তুমি জি স্টুডেন্টের কাছ থেকে কি উত্তর জানতে চাও, ওইটা তুমি দাগায় দিবা। তোমার 90% উত্তর কারেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভাইয়া, তোমার এক্ষেত্রে ব্রেন কি সেট আপ হবে টিচারের মতো। বিসিএস এর যে খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি এই বইগুলা কি পড়তে পারি এই 6-7 মাসের জন্য? তাহলে যদি তোমার ব্রেন একটা লং ট্রেনিং হতো। টার্ম কোনো প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, যে আমি সামনে বিসিএসও দিব, তাহলে তুমি জি জি 10 থেকে 15 দিন সময় নিয়ে, এটা সবার জন্য না, তোমার জন্য আমি শুধু বলতেছি, বাকিদের বললে আবার ওরা জি আবার ঝামেলা পড়ে যাবে। তুমি যেহেতু অলরেডি মেডিকেলে চান্স পাইছো, তাই আমি তোমাকে জি পরামর্শটা ভাইয়া দিচ্ছি। কারণ তুমি তো অনেক কিছু জানো দেখেই চান্স পাইছো। তো তুমি 10 থেকে 15 দিন জি সময় ভাইয়া নিয়ে ওই মেন্টাল এবিলিটির গুলার, ম্যাথ বাদে, মেন্টাল এবিলিটির মধ্যে কিন্তু অনেক ম্যাথ আছে। এই যে আমার সামনে খায়রুল বেসিক ম্যাথ বইটা কিন্তু আছে এখন। আচ্ছা, জি জি তো জি এই মেন্টাল এবিলিটির মধ্যে কিন্তু ম্যাথ পার্ট আছে, ম্যাথ পার্টটা স্কিপ করে এরকম যেগুলো মেন্টাল এবিলিটি পার্ট, মানে সক্ষমতা, যেটা জি ভাই ব্রেইনের কিভাবে টেস্ট করা হয়, এই জিনিসগুলো তুমি যদি পড়তে পারো তাহলে অনেক কিছুই আশা করি জানতে পারবা। ঠিক আছে, আর আমাদের জি ক্লাস যদি করো তখন তো আমরা ক্লাসে সামারি করে দিব ইনশাল্লাহ। ভাই, কোর্সে ভর্তি হব আর কি, এই ওকে তো। ইনশাল্লাহ, তাহলে তো আর সমস্যা হচ্ছে নাই, তাহলে প্যারা আরেক নেই। জি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আমি মনে করি যে আমার ক্যাপাসিটি একটু বেশি, যেহেতু আমি সময় পাইনি, আমি একটা আউটসাইডার ছিলাম, সেই হিসাবে মেডিকেলে চান্স পেয়েছি এবার। তো আমি মনে করছি যে 5 মার্ক কেটে আমি কি একটা মানে বিভাগের বা ঢাকার কোনো মেডিকেল পাওয়া, এটা কি আমার জন্য মানে অস্বাভাবিক বা বেশি এক্সপেক্ট করে ফেলছি এরকম কিছু? আমার একটা স্টুডেন্ট নাম ছিল রাইসা, সে 10 কেটে জি সলিমুল্লাহ ডেন্টালে চান্স পাইছে। 10 কেটে জি সলিমুল্লাহ ডেন্টালে। তো ওর মার্ক কত ছিল, সম্ভবত 78, 88 না কত ছিল। তাহলে বুঝো, জি জি সে কিন্তু মানে ডেইলি আমাকে একটা করে মেসেজ দিত। আমি এখনো তার মেসেজের স্ক্রিনশট দেখাতে পারবো। প্রতিদিন একটা জি মেসেজ না দিলে মনে হয় না তার পড়া মুখস্থ হইতো, মানে মেসেজ দিবেই হুদাই, যে ভাইয়া আমার ওই পড়াটা মুখস্থ হয় না, তাহলে বলো আমি এটা কি সমাধান দিব তারে? তার পড়া মুখস্থ হয় না, এটা কি আমার সমাধানের বিষয় না? কিন্তু সে আমার জি কাছ না থেকে জি না একটা আশার বাণী যখন শুনতে পাইতো, আমি যখন জি রিপ্লাই দিতাম যে টেনশন নাই, এটা সবারই মুখস্থ হয় না, এটা আমারও মুখস্থ হয় না, এই কথাটা বললে সে জি শান্তি পাইতো। দেখা যেত সে আবার চলে গেছে। তো এই যে ডেইলি সে যখন পড়তো এবং পড়াটা আপডেট দিত, আমি মোটামুটি আশাবাদী ছিলাম তার 10 কাটুক বা 15 কাটুক সে চান্স পাবে। কথা বুঝছো জি কিনা? তো ভাই এই যে 88 বা 90 যখন টার্গেট করবা, তোমার 5 কাটুক 10 কাটুক, তুমি তো এমনিতেই বিভাগীয় চান্স পেয়ে যাচ্ছ। ওকে। জি ভাই, এটাই। আর হচ্ছে এই যে এক্সট্রা রাইটারের বই যে আপনি পড়তে বললেন, তো এখানে ওই যে এক্সট্রা রাইটারের বইয়ের টেক্সটটা কি পড়তে হবে সেকেন্ড টাইমার হিসাবে? মানে আমার যেহেতু 5 কাটবে, আমার তো একটু বেশি পড়তেই আমি হবে, তো সাজেশন সেক্ষেত্রে দিই আমি যে এক্সট্রা রাইটার কিভাবে প্রথমে পড়তে পারি? বইটা পেপারের মতো পড়ে নেওয়া। পত্রিকা যেমন পড়ি জি আমরা প্রথম থেকে শেষ জি পর্যন্ত, জি এরকম যদি জি। 1 মাস, প্রথম 1 মাস যদি পত্রিকার মতো বইটা পড়ে নেওয়া যায়, বইয়ের ভিতরে কি আছে আইডিয়াটা ভালো হয়, পরে শুধু দাগানো লাইন। ওকে। পরে শুধু আগানোর লাইন পড়বো। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ওকে, ধন্যবাদ। দোয়া ভালো রইলো তোমার থাকবেন। জন্য। আচ্ছা, জি, ভর্তি হলে ইনশাল্লাহ কথা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তাহলে আমরা, থ্যাংক ইউ ভাইয়া, সময় আসসালামু কিন্তু আলাইকুম। কম, এই মিটিং এর টাইমও শেষ হয়ে যাচ্ছে, আমাদের হাতে আর 5 মিনিট আছে। 5 মিনিটে আমরা দুইজন মেন্টরের কাছ থেকে কথা শুনবো। একজন হচ্ছে জিদানের কাছ থেকে, আর একজন হচ্ছে সাকিবার কাছ থেকে। হ্যাঁ, তো জিদান কথা বলবে হচ্ছে যেই টপিকটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে এক এক সময় এক একজনের গাইডলাইন ফলো করা, মানে একজনের গাইডলাইন যে এটো জেড ফলো করবে, ওই জিনিসটা অনেকেই ফলো করে না, যার কারণে প্রিপারেশনের সমস্যা হয়। তো জিদান এই বিষয়ে নিয়ে কথা বলবে ইনশাল্লাহ। জিদান, তোকে হচ্ছে আনমিউট করছি, দেখ তো কথা বলতে পারিস কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ওকে, কথা শুনতে পাচ্ছি। তো ভাইয়া, তো আমার ব্যাপারটা হচ্ছে একাডেমিক ব্যাপার না, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি। তো দেখা যায় যে
এখন তো অনলাইনের যুগ, এবং আমরা তো অনেকেই অনলাইনে পড়াশোনা হোক বা অন্য কোনো কারণে হোক, একটা হিউজ টাইম আমাদের ইউটিউব বা ফেসবুকে কাটাতে হয়। তো এখন দেখা যায় তো অনেক প্ল্যাটফর্ম আছে। আগে তো কখনো এত প্ল্যাটফর্ম ছিল না, বা উপদেশ বা গাইডলাইন দেওয়ার মানুষ এত ছিল না। তো এখন অবশ্যই এটা ভালো একটা দিক যে এখন অনেক মানুষ, অনেক ভাইয়েরা আছেন গাইডলাইন দেওয়ার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে রিসোর্স বেশি হলে তখন দেখা যায় কি কোনোটাই আর কি ঠিক মতো ইউটিলাইজ করা যায় না। ব্যাপারটা হচ্ছে এমন, সাপোজ আমি একটা কাগজ রোদের ভিতর রাখলাম, তখন সূর্য ওই কাগজটাকে উত্তাপ দিল। সূর্য কিন্তু ওই কাগজটাতে আর কখনো আগুন ধরাতে পারবে না। কিন্তু আমি আমি যদি একটা আতসী কাচ ওই কাগজের উপর রাখি, তখন কিন্তু ওই সূর্যের আলোটা ফোকাস হয়ে যাবে একটা জায়গায়, এবং একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস হওয়ার মাধ্যমে ওই কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই কাগজে আগুন ধরাই দিতে পারবে যদি তাপ বেশি থাকে। তো আমাদের অনলাইনের একটা খুব খারাপ দিক এটা আর কি, যে সবকিছু অ্যাক্সেস আমাদের হাতে এসে পড়ছে আর কি। তো দেখা গেল কি, সাপোজ শাওন ভাই একটা ভিডিও দিল যে কিভাবে অনুশীলনের প্রশ্ন ভালোভাবে সলভ করতে হয় টপিক ধরে ধরে। তো দেন দেখা যাবে কি আরেক আরেকটা ভাইয়াই একটা দিল, গাইডলাইন ভিডিও দিল যে কিভাবে অমুক জিনিসটা করতে হয়। তো এতে দেখা যায় কি আমরা যখন ভিডিওগুলো দেখি, তখন নিজেদের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে যে বা ওই জিনিসটা তো অনেক সহজ। বাট জিনিসটা প্রকৃতপক্ষে কিন্তু অনেক কঠিন। ভাইয়া হয়তো বা আমাদের বুঝিয়ে বলতেছেন যে এইভাবে এইভাবে অনুশীলনীতে প্রত্যেকটা টপিক ধরে ধরে সলভ করবা। তখন আমার বলছে এটা তো খুব সহজ একটা বিষয়। এর আরেকটা ভাইয়ের ভিডিও দেখতেছি, তারটা হলো এটা তো অনেক সহজ। তো দেখা যায় কি এমন বিভিন্ন ভাইয়ার গাইডলাইন ফলো করতে করতে একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়। তো আরেকটা ব্যাপার ফাহিম মেনশন করেছিল আর কি, যে ওই যে একাধিক প্ল্যাটফর্মের ব্যাপারটা। তো এটা নিয়ে আমি একটা কথা বলবো। তো গাইডলাইন হচ্ছে জাস্ট একজনেরটাই ফলো করতে হবে। আমি সেকেন্ড টাইমার ছিলাম, আমি ফার্স্ট টাইমেও শাওন ভাইয়ের গাইডলাইন ফলো করছিলাম অনলাইনে, এবং সেকেন্ড টাইমেও শুধুমাত্র শাওন ভাইয়ের গাইডলাইনই ফলো করছি আর কি। এমন না যে অন্যান্য ভাইয়ের গাইডলাইন দেখতাম না, হ্যাঁ দেখতাম, বাট হয়তো আমি ওইভাবে ফলো করতাম না, আইডলাইজ করতাম একজনকেই। তো তোমরা হচ্ছে আইডলাইজ করার ক্ষেত্রে জাস্ট একজনকেই ফোকাসে রাখো, সেটা শাওন ভাই হোক বা অন্য কোনো টিচার হোক, বাসার কোনো টিচার হোক, জাস্ট একজনের উপর ডিপেন্ড করো। কেননা দেখা যায় কি ভাই একটা একটা ভিডিও দিয়েছিল পরীক্ষার মেবি 20 দিন আগে, যে তুমি কি এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা, এই টাইপের একটা ক্যাপশন ছিল, আমার ক্যাপশনটা মনে নেই। তা আমার মনে ছিল এখনই, আমি ওই ভিডিওটাতে প্রত্যেকটা পয়েন্ট আমি নোট করে রেখেছিলাম খাতায়। কারণ আমি জানি আমি যদি আর যার যার 4-5টা র্যান্ডম ভিডিওর মতো জাস্ট দেখে একটা লাইক দিয়ে বা কিছু করে চলে যেতাম, তখন ওইটা আমার জন্য খুব একটা আর কি ব্রেনে থাকতো না। আমি যখন লিখতেছি তখন ওইটা আমাকে দীর্ঘস্থায়ী হচ্ছে। এবং আরেকটা সত্যি ব্যাপার বলতে কি, আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম, তখন আর কি এই অনেক আমি খুব ডাইভার্ট টাইপের মানুষ, কোন একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে অনেক দূর পর্যন্ত চলে যায় আর কি। তো একটা বিষয় নিয়ে যদি সাপোজ সার্চ দিলাম যে কিভাবে মেডিকেলের কিভাবে প্রশ্নালাইজ করা লাগে, তো দেখা যায় গেল যে সাউন্ড ভিডিও দেখলাম, আরেক প্ল্যাটফর্মে ভিডিও দেখলাম, অনেক ভিডিও দেখলাম ঠিকই, বাট হচ্ছে আমি নিজেই আর কি এটা অ্যাপ্লাই করতে পারলাম না। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি এটা বুকে হাত রেখে বলতে পারি, আমি হচ্ছে জাস্ট ওই যে সাবাসের এক্সাম বেঁচে ছিলাম আর কি। তো ওইখানে ভাইরা গাইডলাইন দিত, লিখিত গাইডলাইন প্লাস হচ্ছে ভিডিও দিত মাঝে মাঝে। এগুলোর বাইরে আমি একটা ফটোও করতে মানে আমি ফলো করি নাই কোনো কিছু। এটা আমি মানে সবার সামনে বলতে পারবো। আর এর কারণ হচ্ছে আমি যদি শুধু সাউন্ড ভাই কেন, আমি যদি অন্য কোনো ভাইয়ের কাছে পড়তাম, তাহলে আমি শুধুমাত্র তার গাইডলাইনই ফলো করতাম। কারণ ডাইভার্ট হলে আসলে জগা খিচুড়ি হয়ে যায়। আর ফাহিম যে কথাটা বলেছিল একাধিক প্ল্যাটফর্মে থাকার বিষয়টি, তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানে টপার যারা হয় তারা আর কি অনেক প্ল্যাটফর্মে থাকে। তো সেটা তাদের ব্যাপার আর কি। তা নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, সাপোজ হচ্ছে আমি শাওন ভাইয়ের কোর্সে আছি, আবার রিটিনাতেও আছে, উন্মেষেও আছি। কারণ অনেকে ভাবে যে এখন কোনো একটা আসমানি কিতাব আছে ওইখানে লেখা আছে যে রিটিনা উন্মেষে ভর্তি না হলে চান্স হয় না। তো এটা গার্ডিয়ানরা ভাবে আর কি। তো দুইটা তিনটে হলে ঢাকার মেডিকেলের ভিতরে হয়, আর দুইটা হলে চান্স হতে পারে না হতে পারে, এরকম আর কি ভাবে গার্ডিয়ানরা। তো আমিও এরকম ছিলাম আর কি। কিন্তু হয়তো আমি মানে জাস্ট একটা আমি আবার মেটেরিয়ালস এর দিক থেকে জাস্ট একটা কোচিং এর মেটেরিয়ালসই ফলো করতাম। তো অনেককে দেখছি যে ক্লাস করে হচ্ছে একটা প্ল্যাটফর্মের, দাগানো বই পড়ে আরেকটা প্ল্যাটফর্মের, দেন এক্সাম দিয়ে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের। তো এতে কি হয়, ওই যে সূর্যের আলোর মতো অবস্থা হয়।